নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আমি কনস্টিটিউশন রেমেডি সিরিজের থার্ড ইনস্টলমেন্ট আজকে প্রেজেন্টেশন করছি। স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, যদি স্ক্রিনটা ভিজিবল হয়ে থাকে তাহলে একটু কাইন্ডলি জানান। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো গুড ইভিনিং এভরিওয়ান। মাস্টারিং কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন সিরিজের আজকে তৃতীয় ইনস্টলমেন্ট। আমি প্রথম থেকেই যেগুলো দেখাচ্ছি সেগুলো কিছু স্লাইড এখানেও থাকবে সঙ্গত কারণেই, কিন্তু আজকে আরো ডিপে যাব। স্ট্রাকচার্ড যে ফান্ডামেন্টালস অফ হোমিওপ্যাথি তার আজকে প্রথম ইন ডেপথ প্র্যাকটিক্যাল হবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। অনেক কোশ্চেন থাকবে, অনেক কিছু নতুন পাবেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে ভেতরে আত্মীকরণ হবে। শুরু করছি। তো এই আজকের প্রথম স্লাইডে তো অবজেক্টিভ আমি বলেই দিলাম যে প্র্যাকটিক্যাল ফার্স্ট ইনস্টলমেন্ট। আপনারা প্রথম দিন জেনেছেন যে আদর্শ চিকিৎসকের কি সংজ্ঞা। আদর্শ চিকিৎসক মানে একজন নির্মল মনের মানুষ এবং কোনো প্রকার পূর্ব রকম ধারণা যার মধ্যে নেই। ফাউন্ডেশন অফ হোমিওপ্যাথিতে আমরা দেখেছি কিভাবে ডিফারেন্ট গ্রুপ অফ পেশেন্টস কাম টু আস এবং তাদের প্রেজেন্টেশন কি হয়, তাদের প্রগনোসিস কি এবং তাদের আউটকাম কি, সেগুলো আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমরা আগে থেকেই বুঝতে পারবো। কোনো এলোপাথারি নয়, কোনো অনুমান নির্ভর নয়, অন্ধকারে ঢিল ছোড়া নয়। এবং সেখানে আমি অনেকগুলো গ্রুপ দেখিয়েছি। আমি এই গ্রুপগুলো ডিটেলসে যাব না, আপনারা সবাই দেখেছেন। 12টা লেভেলসের আন্ডারে 4টা গ্রুপ। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি 4টা ভাগ করেছি সেটা হচ্ছে ন্যাচারালি কিউরেবল কেসেস, ডিফিকাল্ট টু কিওর কেসেস, ফেটাল কেসেস অ্যান্ড ইনকিউরেবল কেসেস। তো আজকে ন্যাচারালি কিউরেবল কেস আমি আগেও বলেছি আমরা কম পাই, আনমডিফাইড টোটালি, এবং খুব সিম্পলিস্টিক, সাধারণত অ্যাকিউট সেমি অ্যাকিউটসে বেশি আসে। আজকে আমি টাইপ 2 কেসটাই বেশি দেখাবো, কারণ আমি মেইনলি সেমি অ্যাকিউট অ্যান্ড অ্যাকিউট প্রেসক্রিপশনে করে থাকি, কিন্তু সেগুলোতে সাধারণত দীর্ঘ কেস রেকর্ড আমরা রাখি না। তো ন্যাচারালি কিউরেবল কেস আমি সামনে যদি সময় পাই আমার অসংখ্য কেস সেগুলো দেখানো যাবে। আজকে আমি একটু ডিফিকাল্ট কেসগুলো দেখাবো। তো ডিফিকাল্ট টু কিওর কেসে আমরা বলেছি যে অনেক সময় ওয়ান সাইডেড হবে প্রেজেন্টেশনটা, সেই থিমের উপরেই আমরা আলোচনা করব। একটা এসেনশিয়াল এক্সাম্পল আমরা দিয়েছিলাম যে হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলাইটাস এটসেট্রা এটসেট্রা, সেগুলোর মধ্যে একটা কেস আজকে আপনাদেরকে দেখাবো। ফেটাল কেস আজকে দেখাবো না, সামনের লেকচার সিরিজে যদি সুযোগ পাই অসংখ্য কেসের মধ্যে থেকে আমি দেখাবো। তো অ্যান্ড টাইপ 4 ইনকিউরেবল ডিজিজ, সেগুলো আমার অনেকগুলো কেস আছে, সেগুলো সামনে যদি ইনশাল্লাহ সুযোগ পাই আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো ভায়াবিলিটি অফ কেসের পরে আমরা দেখেছিলাম সিস্টেম হায়ারার্কি, কিভাবে আমাদেরকে সিস্টেমকে প্রাধান্য দিতে হবে, এবং 3টা ফ্যাকাল্টিতে আমি আলোচনা করেছিলাম, যেখানে বোল্ড যে জিনিসগুলো সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ছোট হাতে যেগুলো লেখা সেগুলো আস্তে আস্তে তার গুরুত্ব কমতে থাকবে। তো সেটার আলোকেই আমরা এই যে প্রাসাদ বানানো হয়েছে তার একদম চূড়াতে দেখা যাচ্ছে মেন্টাল অ্যান্ড ইমোশনাল, অ্যান্ড ইন দি ফিজিক্যাল প্লেন আমরা দেখছি যে বাকি in the order of priorities, skin is the least priority and nervous system is the top in a physical domain. তো সেটাকে সামারি এখানে করা হয়েছিল যে কিভাবে আমরা সিস্টেম হায়ারার্কি গ্রুপ ক্লাসিফিকেশন করব এবং আমাদের কেস টেকিং এর কম্পোজিশন গুলো কি কি হবে সেগুলো আমি আলোচনা করেছি, এবং স্ট্রাকচার্ড কেস টেকিং এর মধ্যে এগুলো থাকতে হবে সেগুলো আলোচনা করেছিলাম। আজকে এখান থেকে স্লাইড নাম্বার 26-এ আজকে আপনাদের সামনে আমি যেভাবে হোমিওপ্যাথি লার্ন করেছি ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স তার সামারি কিছু ডিস্টিল করছি। তো প্রত্যেকটা কেসে আপনারা এন্ট্রি পয়েন্ট খুঁজবেন, আমি এই কনসেপ্টটা আমি এখানে ইন্ট্রোডিউস করছি। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে সিমিলিমাম খোঁজা, কারণ হোমিওপ্যাথিক সম লক্ষণে কার্যকরী, আলটিমেট যে সিমিলিমাম, পারফেক্ট যে সিমিলিমাম সেটা খোঁজা। তো পেশেন্ট নিয়ে এসছে অনেকগুলো লক্ষণ, সে তো আর হোমিওপ্যাথ না, সে তার মতো করে বলবে আপনাকে অসুবিধাগুলো, কিন্তু আমাদেরকে মালা গাঁথতে হবে। মালা গাঁথতে গাঁথতে আপনি দেখবেন প্রত্যেকটা ভাবেই মালা গাঁথার মধ্য দিয়ে আপনি সেই কেসের সিমিলামে পৌঁছতে পারবেন। এককভাবে অথবা অনেকগুলো পথ দিয়ে এই কেসে করে আমরা ঢুকতে পারি।
এবং প্রত্যেকটা পথই ভ্যালিড। কেউ কেউ প্রেসক্রাইবার হিসেবে ইটিওলজি খুবই দক্ষতা অর্জন করেন, কেউ মায়াজমেটিক, কেউ ডিজিজ হিস্ট্রি, এবং প্রত্যেকেই দেখবেন তারা পার্শিয়ালি বা অলমোস্ট টোটালি তারা কিন্তু সফল। তাহলে মনে করুন আপনি ঢাকায় যাচ্ছেন, ঢাকা যাওয়ার পথে আপনি খুলনা থেকে যেতে পারবেন, সিলেট থেকে যেতে পারবেন, রাজশাহী থেকে যেতে পারবেন, আপনি সাধারণ জোন থেকে আপনি যেতে পারবেন। তাহলে ঢাকাতে আপনি যে পথেই যান, আপনি গন্তব্য ঢাকা পৌঁছা, এবং প্রত্যেকটা পথই ভ্যালিড। তো সেটাই আসলে এন্ট্রি পয়েন্টের কোর থিম। তাহলে আমরা একটা কেসে যেখানে লক্ষণ সমষ্টির সবচাইতে প্রাধান্য যেখানে থাকবে, সেটাকে আমরা জোর দিয়ে সেই পথে এন্ট্রি নিয়ে নিব, এবং প্রত্যেকটা কেসে আপনি একটা করে এন্ট্রি পাথ আপনি খুঁজে পাবেন। যে আমি এই কেসটা সলভ করলাম, এটা কি রোগের কার্যকারণ দিয়ে, ইটিওলজি দিয়ে, গ্রিফ ছিল সেটা দিয়ে, নাকি পাস হিস্ট্রি অফ নিউমোনিয়া ছিল সেটা দিয়ে, নাকি আমি এটা টোটালি মায়াজমেটিক কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন হয়েছে, নাকি তার মেন্টাল ডোমেইন দিয়ে প্রেসক্রিপশন হয়েছে, এবং এর প্রত্যেকটা রুটই ভ্যালিড। কেউ যদি এককভাবে দাবি করে না এটা ভ্যালিড ওটা ভ্যালিড না, আপনি যত লার্ন করবেন এবং সাকসেসফুল কেস ম্যানেজ করবেন তত দেখবেন এর প্রত্যেকটা পাথই ভ্যালিড। অনেকে শুধুমাত্র ফিজিক্যাল জেনারেলসের উপরে প্রেসক্রাইব করে, দ্যাটস অলসো ফাংশনাল অ্যান্ড ভ্যালিড। আবার অনেকের টোটালিটির উপরে তারা আগানোর চেষ্টা করে, প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে নেয়ার চেষ্টা করে, দ্যাট ইজ মোর ব্যালেন্সড। সেটাই আজকে আমাদের আলোচনার একটা মুখ্য একটা থিম থাকবে। আমার এই সিরিজের থিম আসলে সেটাই, এবং এর প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রত্যেকটা পাথ দিয়ে আমরা দেখব কত কেস সলভ করা যায় ইনভ্যারিয়েবলি, সেটাই আমরা দেখব। তো এই কনসেপ্টটা আপনারা স্ন্যাপশট নিয়ে নেন যারা নিতে চাচ্ছেন, আপনাদের কাজে দেবে। হ্যাঁ, এন্ট্রি পাথ, একটা দরজা দিয়ে একটা প্রাসাদে ঢোকার যে রাস্তা, অনেকগুলো রাস্তা থাকবে এবং প্রত্যেকটা রাস্তাই ভ্যালিড, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনি যে পথেই যান আপনি সিমিলেমাম খুঁজে পেতে হবে, সেটাই। তো ফার্স্ট কেস ফর টুডেজ ডিসকাশন ইজ হাইপারটেনশন। তো এটা খুবই রিসেন্ট কেস। ইনি একজন বিএইচএমএস কোয়ালিফাইড ডাক্তার, আমি ডিটেলস নাম বলবো না, ওনার পারমিশন নেওয়া আছে। উনি আমার ইন্ডিয়ার, উনি মুম্বাইয়ে প্র্যাকটিস করেন, এবং ওনার ফ্যামিলি মেম্বার, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের অ্যাকিউট এমার্জেন্সিতে আমি প্রেসক্রাইব করি জেনারেল, কারণ আমার আদি যে প্রেসক্রিপশন পাথওয়ে সেটা অ্যাকচুয়ালি ওপিডি স্টাইল প্রেসক্রিপশন। তো ওনারা ওনাদের খুব হাসপাতাল টাইপের যে কেসগুলো থাকে ওগুলোতে আমার সাথে ওনারা কনসাল্ট করেন, সেই হিসাবেই এই গ্রুপে আমার সাথে পরিচয়। তো ওনার নিজস্ব কেস রিডিংটা দেখাচ্ছে 139/98, তো সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। তো আমরা এই কেসটা আজকে দেখবো কিভাবে এই কেসটা সলভ হচ্ছে কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনে। তো 37-year male, he reported to me on 7th of March this year, and his BP, he's written, he's a BHMS qualified doctor for 8 years. সে নিজে, আমি জিজ্ঞেস করার পর সেই সিমটম গুলো সে আমাকে প্রোভাইড করেছে। তো পালস 90, so systolic and diastolic, as you can see. He's a vegetarian by diet. তো টেন্ডেন্সি টু ক্যাচ কোল্ড, এগুলো তো নো এসছে, এগুলোর উপরে বেশি সময় দিব না। এগুলো প্রত্যেকটা আমি নিয়েছিলাম থার্মাল মোডালিটিস এর জন্য। সেকেন্ড পেজে সে বলছে যে তার উইন্টারেও শীতের কাপড় লাগে, আবার গরমকালেও লাগে। তার মানে আমরা পেয়ে গেলাম এটা চিলি। তো আমি যদি এই কেসটাতে আমি যদি করতে চাই, তাহলে আমি কিন্তু শুধু এটাতে দাগ দিয়েই আমি পেয়ে যেতে পারি দি পেশেন্ট ইজ চিলি, আমরা যদি থার্মাল মোডালিটিস এর উপর গুরুত্ব দেই। তারপরে আমরা দ্বিতীয় লক্ষণে আসি, পেশেন্ট নিজেই 4টা মার্ক দিয়ে দিচ্ছে, ই লাইকস দি বাটার মিল্ক সো মাচ। হ্যাঁ, তো আমরা এটা দাগ দিয়ে দিলাম। হি অলসো লাইকস দি ফ্রাইড ফুড, আমরা এটা নিয়ে নিলাম, কারণ তাকে গ্রেডেশন করতে বলা হয়েছিল। হি হিমসেলফ ইজ নট এ কনস্টিটিউটেড প্রেসক্রাইবার, কিন্তু ওনাকে আমি ডিরেকশন দেওয়াতে উনি এইভাবে সিমটম গুলো নিলেন। উনি আরেকটা জিনিস ডিসলাইকে বললেন, আমরা ডিসলাইকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, যে আমি আসলে দুধ জাতীয় কোনো খাবার পছন্দ করি না, আমরা দুধ জাতীয় কোনো খাবার পছন্দ করি না। একটু কাইন্ডলি একটু আমার এই লিঙ্কটা আমার কলিগ চাচ্ছে, একটু ধৈর্য ধরুন। তাহলে উনি বললেন যে উনি দুধ জাতীয় খাবার সহ্য করতে পারেন না, ওনার কোনো ফুড অ্যালার্জি নেই সেরকম। সোশ্যাল মিডিয়ায় খুবই ব্যস্ত থাকেন উনি, এবং প্রচন্ড থার্স্টি, এটা আপনাকে নিতেই হবে। হ্যাঁ, উনি 2 থেকে 3 লিটার, মানে এটা ভেরিফাই করে নেবেন কত গ্লাস। হ্যাঁ, গ্লাসটা বেশি প্রেফার্ড। হ্যাঁ, কেউ যেটা 3 লিটার মানে আমরা বুঝবো প্রায়
10-12 গ্লাস কিন্তু তার সারাদিনে হয়ে যায়। নর্থ ইন্ডিয়াতে এমনিতে গরম আছে ওনাদের মহারাষ্ট্রে, বাট তারপরেও এই কেসটা মার্চের দিকে, তখনও উনি কনফার্ম করলেন যে তার থার্স্ট ইজ স্ট্রং। আচ্ছা, অ্যাপেটাইট আমরা কিছু পেলাম না, আমরা সামনের দিকে যাই। ও, এখানে একটা পেলাম। হি সেড can't tolerate hunger and hunger can cause trembling. It's a very important keynote. তো আমরা এটাও নিয়ে নিব। হ্যাঁ, আমরা এটাও নিয়ে নিলাম। তাহলে আমি ওনার লেখা সিমটম গুলোর মধ্যে আমি আন্ডারলাইন করে আমি কতগুলো এন্ট্রি পয়েন্ট নিয়ে নিয়েছি, আপনারা দেখুন। আমি জাস্ট পড়তে পড়তে আমি কিন্তু নিয়ে নিলাম। এরপরে যাই, উনি বলছেন যে হি ইজ অ্যাবসেন্ট অফ এনি পার্সপাইরেশন। তো আমরা এটা একটা পিকিউআরএস আমরা নিয়ে নিলাম, এটা খুবই কমন কোনো সিমটম না। এবং দেখেন উনি বলছে বেদিং 3 to 4 টাইমস মিনিমাম এ ডে। আমি মেসেজ করতে বললো যে স্যার আমি 4-5বারও হয় আমার সামারে। তো এটা তো আপনি অগ্রাহ্য করতে পারেন না। তো সেটা আমরা নিয়ে নিলাম। টাং নর্মাল, স্লিপ ডিস্টার্ব, সাউন্ড স্লিপ হয় না। স্লিপ পজিশন এটা আমরা পাচ্ছি না সেরকম, ড্রিমস এরকম কিছু না। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। সেক্সুয়াল হ্যাবিটে ওটা এমন কোনো গুরুত্বপূর্ণ না, আমি এডিট করতে ভুলে গেছি, ওটা তার পার্সোনাল জিনিস, আমি আগাই, ওটা দিয়ে প্রেসক্রিপশনের সেরকম কোনো গুরুত্ব বহন করছে না এই মুহূর্তে। পভার্টি, ফিয়ার, বেগ ফর মানি, এটা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিমটম, তার মধ্যে মারাত্মক রকম পভার্টি। সে ডিলিশন তার কিছু ইয়ে পাচ্ছি না, খাওয়া দাওয়া সবকিছু খুবই দ্রুত তাড়াহুড়ো করে, এটা আমরা নিয়ে নিলাম। তার মধ্যে কনসোলেশনের চাহিদা আছে, তো আমরা ওটা ন্যাট্রাম মিয়রকে রুল আউট করার জন্য আমরা ওটা নিয়ে নিলাম। ট্রাভেল ডিজায়ার বাট নো মানি ইন হ্যান্ড, হি ইজ এ ভেরি রিলিজিয়াস পার্সন বাট নট রিলিজিয়াস নাও। নর্থ ইন্ডিয়াতে অধিকাংশ আমাদের বন্ধুরাই আসলে খুবই রিলিজিয়াস হয়, সাদার্ন বেল্টের চেয়ে কম হয়, বেল্টে কম হয়, কিন্তু নর্থে খুব বেশি। ডিজিজেস ইন দি পাস্ট, তার মামস ছিল, মাইগ্রেন ছিল চাইল্ডহুডে। তো ফ্যামিলি হিস্ট্রিতে দেখেন মা বাবা দুজনের হাইপার টেনশন, এটা আপনাকে নিতেই হবে। তাহলে আমরা হোমিওপ্যাথিক কেস স্টাডিজে আমরা বলি যে ফ্যামিলি হিস্ট্রিতে নাও, দাদা নানি, এটা কি বোঝাচ্ছে? আপনারা এটা ভালো করে ইয়ে করবেন। তো তার বাবারও হাইপার টেনশন ছিল বা আছে, মায়েরও আছে, আর এই ব্যক্তির মাত্র 37 বছর বয়সে তার হাইপার টেনশন দেখা দিচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তো সাসপিশন হয়ে গেল যে তার ফ্যামিলি যে মায়াজমেটিক যে ট্রেইট সেটা ইভলভ হচ্ছে। খুব আর্লি স্টেজ অফ হাইপার টেনশন ইজ এ রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, না? তাহলে আমরা এটার মধ্যে খুব বোল্ডে 3-4 মার্কস দিয়ে দিব, কিন্তু এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেল একটা। অর্থাৎ আমরা যে মেডিসিনই দেই বা এই কেসের যদি ফিউচার প্রেডিক্ট করতে চাই, আমাদেরকে এটা মাথার মধ্যে রাখতেই হবে। হ্যাঁ, কিন্তু আমরা এটা দাগ দিয়ে রাখলাম। তো লেটস মুভ অন। আচ্ছা, গ্র্যান্ড প্যারেন্টস এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, আমরা যেহেতু পেয়ে গেছি। তো তার ফিজিক্যাল সাইনের মধ্যে সে বলছে তার ওয়ার্ডস আছে, তার মানে কিছুটা সাইকোটিক ট্রেইট আছে, আমরা এটুকুন পাচ্ছি। ফিজিক্যাল সাইন অ্যান্ড সিমটমে আমরা সাইকোটিক একটা ট্রেইট পেলাম, এবং তার সিবলিং এর মধ্যেও লাইপোমা আছে, এগুলো আজকাল খুব কমন, এটা একটা সাইকোটিক ট্রেইট আমরা লক্ষ্য করছি। তাহলে আমরা যদি মায়াজমেটিক ডাইসেকশন করি, এটা মায়াজমেটিক ফোকাস ক্লাস না, তারপরে যদি করি, তাহলে পেশেন্টকে আমরা পেলাম সাইকো টিউবারকুলার মায়াজমে। হ্যাঁ, সাইকো। তাহলে আপনারা এটা সবসময় মনে রাখবেন, ফ্যামিলি হিস্ট্রিতে যদি হাইপার টেনশন থাকে এবং কোনো পার্সন যদি আপনার ক্লিনিকে কনসাল্ট করে উইদিন দি আন্ডার 50, দ্যাট মিনস হি ইজ এ ভেরি হাই রিস্ক পেশেন্ট ফর কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, সিভিডি ডিসঅর্ডার, কার্ডিও, অ্যান্ড দ্যাট মায়াজম ইজ টিউবারকুলার মায়াজম। আপনাকে অ্যাজ এ মায়াজমেটিক রেমেডি আপনাকে টিউবারকুলার রেমেডি ভাবতেই হবে, নাহলে পেশেন্টের কি হবে? তাহলে আমরা দেখে নিই, এই যে আমরা এটা আইডেন্টিফিকেশন করলাম, এটা আসলে কি ব্যাপারটাকে ইঙ্গিত করে, আমরা এটা দেখে নিই। তাহলে আমরা ওই দিন আলোচনা করেছি যে MTHFR জিন বলে একটা জিন থাকে, এটা ফল্ট থাকে। আমার স্কিন কি ভিজিবল? Yes, sir. হ্যাঁ, তো আমি ওই দিন আলোচনা করেছি যে MTHFR জিন মিউটেশন ইজ এ কমন জেনেটিক ডিফেক্ট, যেটা আমাদের বি ভিটামিনের যে সংশ্লেষণ সেটাকে কন্ট্রোল করে। তাহলে মেথিলেশন সাইকেল বলি আমরা আমাদের বডিতে, যেটা আপনাকে কি সে কন্ট্রোল করে? সেটা কন্ট্রোল করে
আপনি দেখেন MTHFR যে খুবই আপনারা অবসর সময় এগুলো পড়ে নেবেন যে কার্ডিও ভাস্কুলার রিস্ক ফ্যাক্টর কি করে আসছে, কারণ সে হোমোসিস্টিন লেভেলকে বিল্ড আপ করতে সাহায্য করছে। অর্থাৎ যে পপুলেশনের ফল্টি জিন হবে, সেই যে পার্সনদের ফল্টি জিন থাকবে তাদের শরীরে হোমোসিস্টিন বিল্ড আপ হতে থাকবে। তো এই ট্রেটটা সাধারণত ফল্টি জিনটা কোত্থেকে আসছে? মা বাবা, হয় মা অথবা বাবা অথবা পূর্বপুরুষ। আর যে সমস্ত পেশেন্ট আমরা পাবো মা এবং বাবা দুইজনই ওই রোগে আক্রান্ত, তার মানে আমরা MTHFR জিন এখন টেস্ট করা যায় খুব অল্প টাকাতে, সম্ভবত ইন্ডিয়াতে আছে, আমি ঠিক জানি না। ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অনেক আগে থেকেই এটা আছে খুব সহজে। এবং আমরা জানি যে জেনেটিক ডেটাতে 42% অফ ওয়ার্ল্ড পপুলেশন মে হ্যাভ দিস ফল্টি জিন। তাহলে আপনারা যখন শুনবেন যে পরিবারে 40-45-এর মধ্যে ছেলে সন্তানরা হার্টের অসুখ হয়, কার্ডিওভাস্কুলার, তার মানে তাদের ফল্টি জিন থেকে হচ্ছে। তাহলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা যে ফ্যামিলি হিস্ট্রি নেই তার ওয়ান অফ দি কোরিলেশন আমরা কিন্তু আজকে পেয়ে গেলাম। এবং এই পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করছে সেই ধরনের একটা ইয়ে দিয়ে যে তার খুব অতি অল্প বয়সে হাইপারটেনশন দেখা দিচ্ছে। তাহলে আমরা দেখেন শুধুমাত্র মায়োজমেটিক ডাইসেকশন করে বা পাস হিস্ট্রি, তো আমরা সবসময় ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের আর্লি স্টেজ অফ প্র্যাকটিস ফ্যামিলি হিস্ট্রি না ফ্যামিলি, সেটার মানেটা কি? এই যে MTHFR জিন, এটা মানে হচ্ছে যে ভিটামিন বি তারা নিতেও পারে, কিন্তু তাদের পেটের যে গার্ড ব্যাকটেরিয়া সেটাকে ভাঙতে পারছে না। তো তাদের জন্য আমাদের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে কি বলা হচ্ছে যে ডাইজেস্টেড ফোলেট তুমি নাও, MTHFR রেডি, তুমি বি ভিটামিন, নট সানাক্লোবামিন নাও, তোমরা মিথাইলকোবালামিন, বাট ইজ এ ডাইজেস্টেড ভার্সন তুমি নাও, কারণ তোমার পেটের যে গার্ড ব্যাকটেরিয়া সেটাকে ভাঙতে পারে না। তো না ভাঙলে কি হচ্ছে? হোমোসিস্টিন লেভেলটা বেড়ে যাচ্ছে। হোমোসিস্টিন বাড়তে বাড়তে আপনারা সবাই জানেন যে হার্টের অ্যাটাকের যে ব্যাপারটা ঘটে যাচ্ছে। তাহলে আমরা এই কেসে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে শিখলাম। যখনই ফ্যামিলি হিস্ট্রিতে হাইপার টেনশন পাবো, দ্যাট ইজ অ্যাজ পার দি হোমিওপ্যাথিক ডক্ট্রিন, based on my knowledge, based on many clinical cases that belong to tubercular myasm. আচ্ছা, তো আমি সামনের দিকে আগাই। তাহলে আমি আপনাদেরকে সিস্টেম হায়ারার্কি শিখিয়েছি। লেট মি জাস্ট হ্যাভ এ সিট। আমি শিখিয়েছি যে সিমটমের গ্রুপিং গুলো কিভাবে হয়। আপনারা শুনে থাকবেন যে সেন্টার টু পেরিফেরি। তো স্কিনের যদি কোনো ডিজিজ হতো তাহলে কিন্তু আপনার কাছে সেই ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই চার্ট থেকে আমরা দেখছি এবং কেসটা যে নিলাম, এখন আমরা এই কেসটা পারসিভ করছি, কেসটাকে রিসিভ করলাম করে আমি কিন্তু অলরেডি ডাইসেকশন শুরু করে দিয়েছি। আমার ডেটা কিন্তু আমি কোন রুট দিয়ে আমি ঢুকবো এই কেসে আমি কিন্তু পথ খুঁজছি, তাই না? আমি আপনাদেরকে অনেকগুলো রুট দেয়, আমি মায়োজমেটিক একটা পথ কিন্তু অলরেডি পেয়ে গেছি, আবার কনস্টিটিউশনাল ক্লিয়ার কাট অনেকগুলো ডিজায়ার অ্যাভারশন আমরা পেয়ে গেছি। তার মানে ইটস এ ভেরি স্ট্রং কেস। এবং এটা কিন্তু স্কিন কেস না, যে সেন্টার টু পেরিফেরির যে প্রিন্সিপাল, সেন্টারে কি কি আছে? ব্রেইন আছে, হার্ট আছে, লিভার আছে, প্যানক্রিয়াস আছে, কিডনি আছে। এসেনশিয়াল অর্গান ইজ পার্ট অফ দি সেন্টার ডোমেইন, and the skin, which is the exterior, is less important relative to brain and cardiovascular. So it's a CVD risk, cardiovascular risk factor. আরেকটা জিনিস আমরা কি পেলাম? আরেকটা জিনিস আমরা পেলাম যে এই কেসে পেশেন্ট কোনো সাপ্রেশন নিয়ে আসেনি, সে কোনো বিটা ব্লকার নেয়নি, সে কোনো আপনার NSAID এগুলো ব্যবহার করেনি, সে কোনো আপনার আর কিছু ব্যবহার করেনি, সে সরাসরি আমাকে ফোন দিয়েছে, স্যার কি করব? তাহলে আমি এটাকে ফেললাম কেস টাইপ 2। এটা ডিফিকাল্ট টু কিওর কেসের মধ্যে পড়ে গেল। কেন? কারণ হচ্ছে যে আপনি দেখেন এটা কিন্তু কোনো সিম্পলিফাইড কেস না। একদিকে আপনি মায়োজমেটিক ট্রেট পাচ্ছেন, যে এই পেশেন্ট যদি ঠিকভাবে সে যে লাইফস্টাইল মডিফাই না করে বা তার যদি প্রপার ধাতুগত চিকিৎসা না হয়, হি ইজ অ্যাট দ্য রিস্ক অফ CVD কার্ডিওভাস্কুলার ইনসিডেন্ট উইদিন নেক্সট 10 ইয়ার্স। বিকজ তাকে যদি আমি এখন টেস্টে পাঠাতাম আমি দেখতে পেতাম তার হোমোসিস্টিন বাড়া আছে, তার এই বাড়া আছে। আমি সাধারণত টেস্টে পাঠাই না আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। ক্যান্সার কেসগুলোতে আমি পাঠাই, এছাড়া আমি সাধারণত টাকা আমার যে পেশেন্ট যেনারা আসেন ওনাদেরকে এত টাকা খরচ করতে হয় না টেস্টের পিছনে। কিন্তু দেখেন আমি এই যে মায়োজমেটিক ডাইসেকশন, কেস রিসেপশন, পারসেপশন দিয়ে আমি কিন্তু এই কেসের মোটামুটি আমি 2-3টে পথ আমি খুঁজে পেলাম। তাহলে
আমি এখানে ইটিওলজি পেলাম না, আমি কিন্তু মায়াজম পেয়ে গেছি। ডিজিজে পাস্ট হিস্ট্রি আমাদেরকে অতটা গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, মেন্টাল সিমটমও তার অনেকগুলো আছে, এবং জেনারেলস এলএসএমসি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং কিছু পিকিউআরএস ও পেয়ে যাচ্ছি। হ্যাঁ, পিকিউআরএস কিন্তু পেয়ে যাচ্ছি এই কেসে। তার মানে দেখেন, ডিজিজ হিস্ট্রি, ফ্যামিলি ইন দি ফ্যামিলি, সেখান থেকে আমি আসলাম মায়াজমেটিক পাথওয়ে, এবং সেখান থেকে আমি জেনারেলসে আসলাম, এবং সেই সাথে আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এই কেসে যদি কোনো গলতি হয় এটা আমার গলতি হবে। এই কেসে হোমিওপ্যাথির কিন্তু কোনো গলতি নেই। তার মানে আমার হোমিওপ্যাথিক স্কিমা কারেক্ট কিনা আমি কিন্তু এই ধরনের কেসে কিন্তু সবার আগে কিন্তু আমি টেস্ট করতে পারবো, যে আমরা যে কনস্টিটিউশন রেমেডি বলি, আমরা যে এগুলো বলি যে সেগুলোতে কি হয়, এটার পরীক্ষা কিন্তু এই ধরনের কেসে আমাকে প্রমাণ। আমি কিন্তু কোনো এক্সকিউজ দিতে পারছি না যে আপনি 10 বছর বেটা ব্লকার নিয়ে এসছেন, আপনি এই করে এসছেন, সেই করে আসছেন, এত আগে কেন আসলেন না, এই যে নানা রকম আমরা কজেশন দেখায় না অনেকে, সেগুলো কিন্তু আমি এখানে দেখাতে পারছি না। আমাকে ক্লিয়ার কাট একটা কেস। তার মানে এখানে আমার ভুল করা মানে আমার দৈন্যতা, হোমিওপ্যাথির দৈন্যতা না। তাহলে আমরা এই কেসটা দেখে ফেলি, খুব সহজ কেস এটা, কিন্তু স্ট্রাকচার্ড হইতে ভাবলে সহজ, না হলে কিন্তু এলোমেলো অন্ধকারে ঢিল ছোড়া হবে। এবং এটা আমরা দেখলাম সেন্টার টু পেরিফেরির যে মডেল আপনাদেরকে দেখিয়েছি, এটাতে সেন্টারের কেস। তার মানে আমার মিস্টেকে এই পেশেন্টের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তাকে, আমি যদি ডাউটফুল হই, তাকে আমি মডার্ন মেডিসিন একজন কার্ডিওলজিস্টের কাছে কিন্তু পাঠিয়ে দেবো, যেহেতু আমি কার্ডিওলজির অনেক কেস করি অ্যান্ড আই হ্যাভ বিন ট্রেইন বাই কার্ডিওলজিস্ট, সো আই নো হোয়াট আই এম ডুইং। তো আপনাদের প্রপার ট্রেনিং ছাড়া কিন্তু এই জিনিসগুলোতে আপনারা, অভিজ্ঞ অগ্রজ যারা আছেন, যারা অনেক অভিজ্ঞ মডার্ন মেডিসিনে, যারা প্রফিশিয়েন্ট প্র্যাকটিস অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথিতে, তাদের কাছ থেকে আপনারা শেখার চেষ্টা করবেন এই কেসগুলো। তো আমরা এই কেসে যাই। আমরা বলে ফেললাম এটা কেস টাইপ 2। আচ্ছা, ব্লাড প্রেশার তো নিয়ে এসছে। ব্লাড প্রেশার আমরা বলি 120/80, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। এটা দেখানোর জন্য এই চার্টটা আমি দিয়েছি। দেখেন, এটা কিন্তু এজ ডিপেন্ডেন্ট। আপনার কাছে 24 বছরের একটা যুবক আসলো, তার জন্য কিন্তু 120/80 কিন্তু কারেক্ট বিপি রিডিং। কিন্তু আপনার কাছে 60 বছরের একজন পার্সন আসছে সিনিয়র সিটিজেন, তার জন্য কিন্তু 134 অ্যাভারেজ সিস্টোলিক, অ্যান্ড ডায়াস্টোলিক 87 কিন্তু অ্যাভারেজ। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম কিন্তু এই ধরনের পেশেন্টে 147 পর্যন্ত হতে পারে, যেটাকে কিন্তু আমরা দেখলেই একদম ভাববো যে আরে এর তো 120 হচ্ছে না, 147, 27 পয়েন্ট বেশি, কাজেই তাকে আমি অনেক কিছু দিয়ে দিই। নো, আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন নলেজ বলে যে এজ রিলেটেড যে ইনক্রিজ, এটা নর্মাল। হ্যাঁ, এবং এই ধরনের কেসে খুব দ্রুত বিপি কমানোর চেষ্টা করাটা মারাত্মক ক্ষতিকর, মারাত্মক। এটা আপনারা জর্জ ভিটো লুকাসের যারা ফ্যান, ওনার 3টা কনফারেন্সের বড় বড় আগে টেপ আকারে পাওয়া যেত, কিন্তু এগুলো এখন বই আকারে আমি ঠিক জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা। তো এগুলোকে বলে সেল সেমিনার, বার্ন সেমিনার অ্যান্ড ইসরায়েল কনফারেন্স। এই 3টা নামে ওনার 6টা ভলিউম আছে। তার মধ্যে একটাতে কিন্তু এই জিনিসটা আলোচনা করেছে যে হঠাৎ করে কেন বিপি কমাতে হয় না। ওনার হাতে একটা পেশেন্ট অ্যাকচুয়ালি এক্সপায়ার করেছিল, সেই অভিজ্ঞতার আলোকে। তো আপনারা দেখে নিলেন আজকে প্র্যাকটিস অফ মেডিসিনের এই কেস রিসিভ করতে, যে আপনাদের কিন্তু এটা জানা থাকতে হবে যে হাই প্রেশার মানেই কিন্তু তাই না, এটা এজ ডিপেন্ডেন্ট। আরেকটা জিনিস দেখে নিন, একটা বাচ্চার বিপি কিন্তু একটা অ্যাডাল্টের বিপি সমান না। আর একটা বড় প্রমাণ দেখেন যে পেডিয়াট্রিক গ্রুপের বিপি কত কম। কাজে ফাট করে বিপি কোন বয়সের মানুষদের কত হয়, সেগুলো যদি আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ গুলো না থাকে, এগুলো কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তো আপনারা এগুলো সব স্ন্যাপশট নিয়ে নিন, কাজে দেবে। তো ব্লাড প্রেশারে এটা হার্ভার্ড মেডিকেল স্কুলের ওয়েবসাইট থেকে নেওয়া ক্যাটেগরাইজেশন আছে। তো এই কেসটা আমরা ক্যাটেগরি 2 এর মধ্যে ফেলে দিতে পারি, যেহেতু 140 এবং 90 ডায়াস্টল। হাই ডায়াস্টল ইজ ডেঞ্জারাস। হ্যাঁ, হাই ডায়াস্টলিক বিপি ইজ ভেরি ডেঞ্জারাস। তো আমরা এরপর দেখব যে এটার আসলে ইন্টারপ্রিটেশনটা কি। আমরা কিন্তু এখনো কেস অ্যানালিসিস করছি, প্র্যাকটিস অফ মেডিসিনকে শিখছি। কেন আমাদের বেসিক গুলো জানা দরকার সেটা আমরা জানার চেষ্টা করছি। তো এটা টাইপ 1 বা স্টেজ 1 হাইপারটেনশনের মধ্যে পড়ে গেল, এবং আমরা জানি যে এটা ডায়াস্টল বেশ হাই। এটাও একটা মারাত্মক ব্যাপার, এত অল্প বয়স। তো এসেনশিয়াল আর প্রাইমারি হাইপারটেনশনের মধ্যে আমরা এটা ফেলে দিতে পারছি। অনেক কজে এখানে প্র্যাকটিস অফ মেডিসিন আইডেন্টিফাই করছে লাইফস্টাইল ইজ ওয়ান অফ দি dominant causes, and it is very common. Almost 90-95% cases in your clinical setup, you're gonna have these type of cases, right? তো ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, যেটা এই কেসের জন্য খুবই রেলিভেন্ট।
lifestyle factor, high salt intake, obesity, sedentary lifestyle. ইন্ডিয়াতে প্রচুর অ্যালকোহলিক পেশেন্ট পাই আমরা, 90% men over there, they drink alcohol, so you should be aware. High stress and anxiety, smoking, etc. etc. Sleep deprivation is another great cause. ঘুম যাদের হয় না, তাহলে লাইফস্টাইল রিলেটেড আমরা জানলাম। অত্যধিক লবণ যারা খায়, শুয়ে বসে থাকে, যারা শরীরের ওজনের ব্যাপারে কোনো খেয়াল নেই, মদ্যপান করে, সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে জীবন কাটায়, ধূমপান করে, সারাক্ষণ উত্তেজক কফি জাতীয় পান করে, এবং যারা রাতে ঘুমায় না, সারা রাত দেখে টিকটক দেখে, তাদের কিন্তু তারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে গেল। সেকেন্ডারি হাইপারটেনশন, উই নো রিনাল কজেস, দি কিডনি সিকেডি পেশেন্টদের আমরা রেনাল হাইপারটেনশন কেস প্রচুর পাই। এন্ডোক্রাইন থেকে হতে পারে, এন্ডোক্রাইন ম্যালফাংশন, থাইরয়েড হাইপার অ্যান্ড হাইপোথাইরয়েডিজম, দোনো ক্ষেত্রে হতে পারে। এরপরে আমরা তো পাচ্ছি যে ড্রাগ ইনডিউসড, এগুলো কিছু আছে। আর্টিরিয়াল স্টিফনেস, এটা তো এইজ রিলেটেড, মানুষের বয়স বাড়ার সাথে সাথে সাধারণত 30 বছরের পর থেকে ডিজেনারেশনটা শুরু হয়। তো আমরা এই সমস্ত কিছু প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ দিয়ে এই কেসটাকে আমরা আইডেন্টিফাই করলাম, ডিফিকাল্ট টু কিওর কেস। আমরা কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তাহলে এটা প্রগনোসিস কি? খুবই ভালো প্রগনোসিস হতে হবে, না হলে আমার বুঝতে হবে যে আমার মেডিসিন সিলেকশন ইজ রং। তো আমার এটাও বুঝতে হবে যে আমার নলেজ কম এবং মেডিসিন সিলেকশন রং, এবং আমার মানে মারাত্মক গলতি হচ্ছে। কারণ এই ধরনের ক্লিয়ার কাট একটা কেসে যদি আমি কোনো কিছু না, আমার হোমিওপ্যাথিক মেডিসিন কাজ না করে, তাহলে আমার সেক্ষেত্রে মডার্ন মেডিসিনের কাছে পাঠিয়ে দিতে হবে। তো দেখুন এটার তো আমরা এখন রেপার্টোরিয়াল অ্যানালিসিসে চলে যাই। আমি রেইডার ব্যবহার করি, রেইডার অ্যাডোনিস থেকে এটা করা, এটা রিসেন্ট কেস। তো যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আমি প্রথমেই বলে নিই, আমি অনেক সময় আজকাল অনলাইনে অনেক অগ্রজদেরকে বলতে শুনি যে তোমরা কম্পিউটার রেপার্টরি ব্যবহার করবা না, এই সেই। কিন্তু আসলে আমি আমার কাছে যদি কেউ অ্যাডভাইস চায়, আমি খুবই গুরুত্ব দেব, আপনারা যে করেই হোক একটা কম্পিউটার রিলায়েবল রেপার্টরি জোগাড় করে নেন, এবং এটা আপনাদেরকে অবশ্যই ভালো করে শিখতে হবে। কারণ বইয়ের হাজার হাজার পৃষ্ঠা দেখে একটা রোগীর পেছনে 4 ঘন্টা সময় নষ্ট করার জামানা এটা নয়। সবকিছু কম্পিউটারে, সবকিছু এন্ট্রি, এটা জাস্ট একটা টুল। এটা দিয়ে এটা যদি আপনি না শিখতে পারেন, আমার যদি কখনো সুযোগ হয় আমি রেপার্টোরিয়াল সিরিজ নিতে পারবো। আমি নিজে নিজে শিখেছি, এবং আমি অনেকগুলো রেপার্টরি আমি ব্যবহার নিজে করেছি। তো তার মধ্যে আমি রেইডার দিয়ে এটা করেছি, রেইডার অপাস, যেটার ইঞ্জিনের নাম, আর রেপার্টরিটা হচ্ছে আপনার সিনথেসিস, সিনথেসিসের 2022 ভার্সন অ্যাডোনিস। তো এটা কেনশন স্কিমার উপর দিয়ে করা, এবং যত কেন্টের রেপার্টরিতে যত হাজার হাজার কারেকশন, কেন্টের যেটা বই বেস, সেটাতে লক্ষ লক্ষ আছে, সেটার যে রিফাইন্ড ভার্সন সেটাই কিন্তু সিনথেসিস। এবং এটা পৃথিবীর প্রায় 50 জন এক্সপার্ট, যাদেরকে এই সিনথেসিস গ্রুপ অফ কোম্পানিজ তারা অ্যাপয়েন্ট করেছে, তাদের যেগুলো ক্লিনিক্যালি ভেরিফাইড ডেটা সেটা এখানে দেওয়া হয়েছে। ইট ইজ এক্সট্রিমলি রিলায়েবল, এবং যেগুলো টপ গ্রেডের সিমটম সেগুলোতে কমপক্ষে 10টা কেস clinically verified and followed up over the period of 5 years. This is the criteria. যেটা সেকেন্ড গ্রেড, সেটা 6 বছর 6টা কেস থাকতে হয়, এবং ক্লিনিক্যাল ফলো আপ থাকতে হয় 3 বছর, এবং যেটা লাস্টের গ্রেড সেগুলোতেও ক্রাইটেরিয়া আছে। তার মানে এটা কিন্তু কোনো ব্যক্তির অভিমত না, এবং এটা কিন্তু ইউরোপিয়ান মাস্টারদের করা তা কিন্তু নয়। আমাদের পাক ভারত উপমহাদেশেরও অনেক মাস্টাররা এখানে কিন্তু এনারা কিন্তু কন্ট্রিবিউট করেছেন। এটা ইস এ কালেকটিভ প্রোগ্রাম। ইট ইজ এ ভেরি রিলায়েবল ডেটা। তো আমি যে সিমটম দেখেন আমি নিয়েছি, মিল্ক অ্যাগ্রাভেশন নিয়েছি, ফ্রাইড ফুড নিয়েছি, বাটার মিল্ক ডিজায়ার এটা নিয়েছি, সে বারবার জোর দিয়েছে। মাইন্ড হারি, ইটিং ওয়াইল্ড এটা নিয়েছি। হি হ্যাজ এ ফিয়ার পভার্টি এটাও নিয়েছি। তারপরে হি হ্যাজ গট এ ডিলিশন, সে বলেছে যে আমি যদি হাতে পায়ে আমি যদি পেটে ভাতে হয়ে যাই, আমি যদি আমার উপার্জন যদি শেষ হয়ে যায়, সেটা রুব্রিকটা হচ্ছে ওয়ান্ট হি উইল কাম। ফিয়ার অফ পভার্টির সাথে এটা ভেরি লিঙ্কড। আচ্ছা, এখানে দেখেন ওয়াশিং ডিজায়ার টু ওয়াশ, এটা বেদিংটা আমি নেইনি, বেদিংটা মানে ওখান থেকে আরো অন্যান্য আসে, এই আন্ডারে অনেকগুলো আসে, ওখানে ঘুরতে ঘুরতে সিনথেসিস এটার আন্ডারেই ফেলেছে এটাকে, ওয়াশিং ডিজায়ার টু ওয়াশ। অনেকটা ওয়াশিং ম্যানিয়া, কারণ একজন মানুষ দিনে 4 বার গোসল করবে, এটা ঠিক নর্মাল না, এবং সে বলছে সে চিলি পার্সন।
আরেকটা পিকিউআরএস নিয়েছি, রেসপিরেশন পারসপাইরেশন অ্যাবসেন্ট, এটা আমি নিয়েছি। এবং তার আরেকটা সাব টাইপের স্কিনে নিয়েছি যে ড্রাইনেস, পারসপা ইনঅ্যাবিলিটি টু, অর্থাৎ সেখান থেকে সহজেই তার ঘাম হয় না। তো মাইন্ড অ্যাংজাইটি নিয়েছি, সে আমাকে বলেছিল যে তার অনেক রকম দুশ্চিন্তা আছে, হাইপার টেনশন। এটার আন্ডারে সেরকম বেশি রেমেডি নেই, এটা এসে স্মল রুব্রিক। আর জেনারেল হাইপার টেনশন নিয়েছি, কিন্তু এটার আমি দাগ দেইনি। তাহলে আমি কি সরাসরি সালফার দেব? কেন সিলিশিয়া না, কেন সোরাইনাম না, কেন মার্ক্রিয়াস সোলোবিলাস না? এটা আপনাকে যখন এই কম্পিউটার রেপার্টরি, এই গ্রিন মানে হচ্ছে আমি এগুলো এসেনশিয়াল রুব্রিকের আন্ডারে ফেলেছি। নাম্বার 1 and 2 সে আমাকে দেয়। আমি যখন এটাকে রেপার্টরাইজেশন তৈরি করতে যে আমি দেখলাম সালফারের দিকে যাচ্ছে। তো এখান থেকে আপনাদেরকে জানতে হবে সালফারের যে পলিক্রেস্ট, আজকে প্রথম ক্লাস নিচ্ছি। সালফারের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। সালফারকে ট্র্যাডিশনালি আমার প্রায় 100-এরও বেশি কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন আছে সালফার। আমি তার আলোকে বলছি, আমার নিজস্ব কিওর কেসের আলোকে, যে আমাদের পুস্তকে লেখা আছে যে সালফার পেশেন্ট অত্যধিক গরম হবে, কিন্তু আপনি দেখলেন এই রোগীটা কিন্তু গরম কাতর নয়, হ্যাঁ, সে কিন্তু শীত কাতর। তার মানে আপনি সিনথেসিস যদি ভালো করে চেক করেন, দেখবেন চিলি রেমেডির মধ্যে সালফার কিন্তু সেকেন্ড গ্রেডে, ভেরিফাইড বাই টপ মডার্ন মাস্টার্স, কারোর ব্যক্তিগত অভিমত না, ওয়ার্ল্ড ওয়াইড যারা মাস্টার আছেন তেনারা ক্লিনিক্যালে। আমি যত রোগী দেখেছি তার মধ্যে 20% রোগী আমি পেয়েছি শীতকাতর। মানে আমি তার হাজার হাজার রোগী দেখিনি, আই হ্যাভ গট অলমোস্ট 100 প্রেসক্রিপশন অন সালফার, কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন। তার মধ্যে কিন্তু আমি 20% রোগী পেয়েছি শীতকাতর। এবং এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটে, ওয়েস্টার্ন কনটেক্সটে না। এবং বেশিরভাগ রোগী তারা গরম কাতর। অধিকাংশ সালফার রোগী গোসল অনীহা থাকে, তারা গোসল বাদ দিলে অসুবিধা হয় না। কিন্তু একটা গুড পার্সেন্টেজ অফ সালফার পেশেন্ট দে হ্যাভ দি ওয়াশিং ম্যানিয়া। তারা ক্লিননেস, তারা সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। এটা কিন্তু ওল্ড ট্র্যাডিশনাল মেটেরিয়া বা রেপার্টরিতে কিন্তু এগুলো কিন্তু আলোচনা নেই। কিন্তু আপনি যত সালফারের রোগী দেখবেন, আপনি দেখবেন একটা স্মল মাইনরিটি অফ সালফার পেশেন্ট দে হ্যাভ দিস ওয়াশিং ম্যানিয়া। এবং এটাই আমার প্রথম কেস না এর আলোকে, যার জন্য এই রুব্রিকটা নিয়েছি, ডিজায়ার ওয়াশিং ম্যানিয়া, ডিজায়ার টু ওয়াশ। এবং এটা আপনি দেখছেন সালফার কিন্তু সেকেন্ড গ্রেডের একটা। তো এই হচ্ছে আমাদের কেস। তো আমি প্রথম দুটো রুব্রিক কেন নিলাম, অ্যাড করলাম। আপনারা যখন রেপার্টোরিয়াল টোটালিটি বানাবেন, যে এই কেসটার যে ওনারা যে উনি যে সিমটম গুলো দিলেন, এগুলোতে কিন্তু কোথাও উনি বলেননি যে আমার দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয় বা এই সেই। ওনার এইটা বলেছে হাঙ্গার টলারেট করতে পারে না। তো আমি কিন্তু এন্ট্রি পয়েন্ট একটা পেয়ে যাচ্ছি। তো আমি আরেকটু মানে কনফার্ম করতে চাচ্ছি। তখন আমি কি জিজ্ঞেস করলাম ওকে, আচ্ছা তুমি কি দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়? ওকে আমি পরিষ্কার করে জিজ্ঞেস করলাম, বাসে টাসে কোথাও যাচ্ছ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো কিনা যদি সিট না পাও? ও বললো না স্যার, আমি অসম্ভব আমার জন্য, ঘরেও তাই বাইরেও তাই। তো এটা কিন্তু সালফারের ওয়ান অফ দি এন্ট্রি পয়েন্ট আমি পেয়ে গেলাম আন্ডার জেনারেলস। তাহলে আমি এইটা অ্যাড করে দেখেন, আমি কিন্তু পুরো রেপার্টরিটাকে আমি সাজিয়ে নিলাম। তো আমার রোগীর যখন প্রথম স্টেজের লক্ষণ সংগ্রহ করলাম, করার পরে আমি যে রেপার্টোরিয়াল টোটালিটি আমি যে বানানোর পরে আমি কিন্তু আমার পলিক্রেস্ট কিন্তু আমি কনফার্ম করার জন্য 2-1টা কোশ্চেন কিন্তু কিনোট আমি জিজ্ঞেস করব, চেক করার জন্য। এটাকেই বলা হয় মেডিসিনাল কেস টেকিং। অর্থাৎ আমরা তো প্রথমে আমাদের যে একটা প্রোফর্মা থাকবে, আপনারা তো সব নিশ্চয়ই একটা একটা ফর্ম তো আছেই, আর আমি তো দিয়েছি কোনগুলো আপনারা কালেক্ট করবেন। করার পরে দেখবেন যে রেপার্টরাইজেশনের পরে যে রেমেডিগুলোতে আপনার পসিবল রেমেডির দিকে যাচ্ছেন, সেখান থেকে আপনি শিওর হওয়ার জন্য ডিফারেন্সিয়াল মেটেরিয়া মেডিকা করার জন্য আপনি কিন্তু ওই কিনোট ধরে আগাবেন। তো কেন সিলিশিয়া না, কেন সিলিশিয়া নয়? সিলিশিয়া তো সেকেন্ডে আছে, সোরাইনাম আছে থার্ড, কেন সোরাইনাম না? তাহলে আমাদেরকে ওটা জানতে হবে কেন নয়। এগুলো তো আছে রেপার্টরি চার্টে। এখান থেকে আমাদেরকে জানতে হবে কোন রেমেডি কোন অর্গানের উপরে বা কোন সিস্টেমের উপরে কাজ করে। এটা হচ্ছে স্ফিয়ার অফ অ্যাকশন। স্ফিয়ার অফ অ্যাকশন ইটসেলফ কিন্তু একটা গ্লোবাল রুব্রিক। তো আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে এবং অভিজ্ঞতা থেকে জানি, এই ধরনের ফাংশনাল ডিসঅর্ডার যেটা ফাংশনাল, সেগুলোতে সালফার ওয়ান অফ দি মাস্টার রেমেডিস অর মাস্টার মডিফায়ার। এটা ওয়েল নোন ফ্রম আওয়ার
গ্রেট মাস্টার ফ্রম কেন্ট এরা থেকে আজ পর্যন্ত যত বড় বড় মাস্টার হোমিওপ্যাথ তারা ওনারা বলে গেছেন, সবাই বলে গেছেন যে সালফার অনেক কেসকে মডিফাই করতে পারে এবং সাধারণত ফাংশনাল ডিসঅর্ডার, হ্যাঁ, অর্থাৎ এই পেশেন্টের ফাংশনাল ডিসঅর্ডার কার্ডিওভাস্কুলার সিস্টেম এজ এ ফাংশন, সেটাতে হাই সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক হচ্ছে। এখনো ব্লকেজ হয়তো পুরোপুরি আসেনি, ব্লকেজ আসবে, বাট মায়োজম ইজ স্টার্টেড ইভলভিং। এটার জন্য আমরা জানি স্ফিয়ার অফ অ্যাকশন সালফার ইজ এ ওয়েল নোন প্রুভেন রেমেডি। তো সিলিশিয়ারও এই অ্যাকশনটা থাকতে পারে, কিন্তু সিলিশিয়া কিন্তু এটা ওয়েল নোন না। তো আমরা কি এরকম একটা কেসে যেখানে আমরা পুরোপুরি জানছি যে এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার, সেখানে সিলিশিয়া যার স্ফিয়ার অফ অ্যাকশন সেটা নয়, আমি কি সেটা চুজ করব? সিলিশিয়া কি কি কারণে আমরা ব্যবহার করি সেটা আমাদেরকে জানতে হবে। সিলিশিয়ার স্ফিয়ার অফ অ্যাকশন কি? এটা কি কোনো আপনার এই ঘন ঘন সর্দি কাশি বা ঠান্ডা লাগার, বা অত্যধিক অপুষ্টি, অথবা আপনার বোন টাইপের কোনো আলসারেশন হচ্ছে কিনা, অথবা কনস্টিপেটেড বা অন্য আর যেগুলো প্রবলেম নিয়ে আমরা সিলিশিয়া কেসগুলোতে পাই সেগুলো নিয়ে আসছে, নাকি এটা একটা সিস্টেমেটিক ডিসঅর্ডার নিয়ে আসছে? সিস্টেমেটিক। সোরাইনামও তাই, সোরাইনামে প্রচুর আপনার মানসিক ইন্ডিকেশন থাকবে, ক্লিয়ার কাট আমরা সোরাইনামের কিছু জিনিস আমরা পাবোই। এখানে ফিয়ার অফ পভার্টি ছাড়া আমরা সোরাইনামের ঠিক সেরকম কোনো কিছু পাচ্ছি না। যেমন তার গায়ের যে দুর্গন্ধ, হ্যাঁ, আমি যখন জিজ্ঞেস করি যে পার্সপিরেশন, সে বলেছে না, সে সেরকম কোনো কিছু সে কখনো নোটিস করেনি, বা তার পরিবারের যারা সদস্য এনারাও নোটিস করেনি। তো সোরাইনামে আমরা কয়েকটা মিল পাচ্ছি, আমরা পাচ্ছি হাঙ্গারের কিছুটা অ্যাগ্রাভেশন পাচ্ছি, ফিয়ার অফ পভার্টি পাচ্ছি, কিলি পেশেন্ট পাচ্ছি, এবং ইনঅ্যাবিলিটি টু পার্সপিরেশন পাচ্ছি সুরিনামে। কিন্তু এই কেসটা কিন্তু সুরিনামের প্রেজেন্টেশন, অনেক দিন রোগে ভুগে পেশেন্ট একেবারে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এসছে, হোপলেস হয়ে এসছে, একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, এইরকম কোনো কেস নিয়ে কিন্তু আসেনি যে আমি অ্যাজ এ নোসোড আমি এটা প্রেসক্রাইব করব। অথবা স্কিনের একটা ট্রাবল, সে বছরের পর বছর ভুগছে, যেই ডিসঅর্ডার যেখান থেকে ফাউল স্মেলিং, আপনার এই স্কিন যে এগুলো হচ্ছে, সেই ধরনের কোনো কিছু আমরা কিন্তু এখানে এরকম পাচ্ছি না। তো এখানেও কিন্তু আপনার সুরিনামের সাথে আপনি কিন্তু এই সিলিশিয়ান সুরিনামের সাথে কিন্তু সালফার যাচ্ছে না, যদি এগুলো খুব কাছাকাছি কমন কিন্তু কিছু কিন্তু সিমটম গুলো। মার্কুরিয়াসের কিন্তু স্ফিয়ার অফ অ্যাকশনে আমরা কিন্তু এটা পাচ্ছি না, এবং মার্কুরিয়াসের স্ফিয়ার অফ অ্যাকশনে আমরা এরকম জানি না যে এটা হাইপার টেনশন, হাঙ্গার ক্যানট টলারেট, অথবা এই যে মেটাবলিক ডিসঅর্ডার, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার আমব্রেলা, এই ধরনের আমরা কিন্তু কিছু পাচ্ছি না। স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন এগুলো কিন্তু প্রবল না। কাজে আমরা কিন্তু যখনই রেপার্টোরিয়াল টোটালিটি করব, কম্পিউটার রেপার্টরি বিউটি এটাই, আপনি আপনার স্ক্রিনে প্রত্যেকটা রেমেডি পাশাপাশি পাচ্ছেন। কাজে আপনি 5 মিনিট করে করে শুরুতে আপনি এর কিনোট গুলো যদি জানা থাকে, আপনি কিন্তু পর্যালোচনা করে করে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি শুধু বইয়ে আপনি রেপার্টরি করছেন, বইয়ের পাতা উল্টে উল্টে, আপনি কিন্তু আপনার আলটিমেট যেটা একটা ক্যানভাস, রাইট, রেপার্টোরিয়াল ক্যানভাস, ইউ ক্যানট সি। তো আপনি এটাতে কিন্তু একটা পেজের মধ্যেই কোন কোন পোটেনশিয়াল রেমেডি সেটা দেখে, আমার এই পিকচারটা অঙ্কন করতে যে এই পেশেন্টের এই রেমেডি সিমিলিমাম আনতে যে আর কি কি জিজ্ঞেস করা লাগতে পারে, সেটাও আমি যেমন জিজ্ঞেস করছি, তেমনি সালফারকে রুল আউট করার জন্য কি কি লাগবে। আচ্ছা, আপনার কি প্রায় ঘন ঘন এরকম ফোড়া, তারপরে এই সেইগুলো হয় বা স্কিনে? পেশেন্ট আপনাকে বলে দিল না, না স্যার আমাকে এরকম। আপনাকে অতীতে প্রচুর এরকম প্রায় চুলকানি এই সেই? না, পাস হিস্ট্রিতে না এরকম হয়নি। মার্কারি তার এরকম মাউথ সালাইভেশন, নাইট অ্যাগ্রাভেশন। তার মানে আপনি এই একটা স্ন্যাপশট দেখেই আপনি কিনোট বেসড ডিফারেন্সিয়েশন কিন্তু আপনি খুব সহজে, হ্যাঁ, আপনি যখন পরিশ্রম করবেন এই পলিক্রিস নিয়ে, আপনি কিন্তু এই কম্পিউটার রেপার্টারাইজেশনের বিউটিটা আমি বলে দিলাম, খুব সহজে আপনি ডিফারেন্সিয়েশন অ্যামাং পলিক্রিস কিন্তু আপনি করতে পারছেন, অথবা যে কোনো ইন্ডিকেটেড। তার মানে নাম্বার 1-এ যে এসছে, আমি এটা অবশ্যই ফিল্টার দিয়েছি, এখানে আমি 4টা রুব্রিক এসেনশিয়াল থিম হিসেবে নিয়েছি। হ্যাঁ, এটা নেওয়া ছাড়াও যতগুলো রেমেডি আসছে, ধরুন 100টা রেমেডি, আমি ফিল্টার দেওয়ার পরে আমি আমার যে 4-5টা রেমেডি অবশিষ্ট আছে, তার মধ্যে কিন্তু আমি অন্ধের মতো 1 নম্বর এটা দেখাচ্ছে, এটা বেশি মার্কস এই জন্য দেবো, সেটা কিন্তু নয়। এটা অনেকে এটা ভুল বোঝে, ভুলভাবে উপস্থাপনা করে এবং আপনাকে বলে কম্পিউটার দেখে। নো, কম্পিউটার দেখে না, ইট ইজ বেসড অন your profound knowledge in materia medica and profound knowledge in
রেপার্টরাইজেশন টেকনিক, যাদের ডেপথ কম তারা আপনাকে ওইভাবে বলবে এবং ওইভাবে পথভ্রষ্ট করবে। আপনাকে সবসময় রিলায়েবল ইনফরমেশন, রিলায়েবল রেপার্টরি এবং রেপার্টরাইজেশন আপনাকে জানতেই হবে মডার্ন টাইমসে। হ্যাঁ, এটা কিন্তু কোনো বিকল্প নাই। এই কেস আপনি যদি অনেক অভিজ্ঞতা থাকেন, আপনার 30 বছর 40 বছর, হয়তো আপনার রেপার্টরাইজেশন লাগবে না, একটা কিনোট দিয়ে আপনি, দ্যাটস এ ডিফারেন্ট স্কিল। কিন্তু আমরা স্ট্রাকচার্ড হোমিওপ্যাথিতে যেটা ওনার জন্যই প্রযোজ্য, এটা কিন্তু অন্য কেউ রেপ্লিকেট করতে পারছে না। কিন্তু আপনাকে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনি আপনার প্র্যাকটিসে আপনি কিন্তু ইনকর্পোরেট করতে পারবেন। স্ট্রাকচার্ড ওয়েতে আপনি কেসটাকে ভেঙে নিলেন, ব্যাখ্যা করলেন কি করছি আমি, এর কেসে কি সমাধান করছি, তাকে কি আরোগ্য দেওয়ার চেষ্টা করছি, এটা কিন্তু আপনি বুঝে নিলেন। এরপরে কোন মেডিসিনটা হচ্ছে সেই মেডিসিনের ক্ষেত্র কি এটা, আপনি এটা বুঝে নিলেন, নেয়ার পরেই কিন্তু আপনি মেডিসিনটা চুজ করছেন। তো 200তেই দেওয়া হয়, কারণ 200 এজ এ মিডিয়াম পোটেন্সি। তো 3টা ডোজ তাকে দেওয়া হবে স্প্লিট ডোজ, সকাল দুপুর রাত, মানে একটা দিন দেওয়া মানে স্প্লিট ডোজ। একই ডোজ আপনি ভেঙে ভেঙে দিনে 3 বার দিয়ে আপনি এসএল দিয়ে দিলেন। তো এটা ও 1 সপ্তাহ পরে আমাকে রিডিং দিল, দেখেন এই রিডিংটা চলে এসছে নর্মালে 120/79। তো এটাই হচ্ছে আপনার কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনের একটা বিউটি। তো এটা কিন্তু আসতো না যদি আপনার প্রেসক্রিপশনটা ভুল হতো। তো দেখেন একদম কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনে সালফার কিন্তু কেসটাকে মডিফাই করে ফেলছে। তাহলে এইটা হচ্ছে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম 1 সপ্তাহের মধ্যে। এবং ওর সাথে কালকে রাতেও আমার মেসেজ হয়েছে, এই কেসটা আমি ওর পারমিশন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটা ওরই নেয়ার রিডিং। ও কালকে রাতে আমাকে বলেছে, স্যার আমি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নর্মাল আছি। তো এটা ছিল হচ্ছে আপনাদের জন্য আজকে প্রথম কেস বেসড অন কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন। তো পেশেন্ট ডিসচার্জ করে দিয়েছি এবং তাকে বললাম যে তুমি রেগুলারলি মনিটর করো আর তোমার খাবার দাবার লাইফস্টাইলটাকে খেয়াল রাখো। ও এমনিতে ভেজিটেরিয়ান, তারপরে ও কাজ করে না বা খুব একটা মানে ফিজিক্যালি অ্যাক্টিভ না, এবং ও কিন্তু অনেকটা ওবিজও বটে। এবং ও কিন্তু প্রচন্ড বুদ্ধিমান, যেটা সালফারের আরেকটা, আমি এখানে এগুলো এত কিছু আপনাদেরকে দেখাইনি, সালফারের কিন্তু আরেকটা সালফারের এন্ট্রি পয়েন্ট, সালফারের পেশেন্টরা কিন্তু নলেজ সিকার। এবং আমাদের হোমিওপ্যাথের মধ্যে অনেক সালফার হোমিওপ্যাথ কিন্তু আপনারা পাবেন, যারা নলেজ সিকার, মানুষের সেবা করতে চায়, যারা ভেরি হাইলি ইন্টেলেক্ট। এটা কিন্তু সালফার গ্রুপ অফ পেশেন্টস এর একটা বিশেষ বৈশিষ্ট্য। তো ওকে বলে দিয়েছি যে কোনো সমস্যা হলে তুমি আমার সাথে যোগাযোগ করবা। তো এই কেসের ভবিষ্যৎ কি? ও তো কোনো মডার্ন মেডিসিন খাবে না, এই যে বিএইচএমএস ডক্টর। ওর কিন্তু ফিউচারে কিন্তু নোসোড লাগবে। ওর যে টিউবারকুলার মায়োজমটা ইভলভ করছে, আমরা কিন্তু এটা এই ট্রিটমেন্টগুলো আমি আপনাদেরকে সামনে শিখাবো কিভাবে করতে হয়। আজকে সেগমেন্টে এইটুকুনি থাক। তো আমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারি যে ইন 5-10 ইয়ার্স তার কিন্তু এটা আস্তে আস্তে আরো সামনের দিকে আগাবে, যদি আমরা নোসোড দিয়ে সেটাকে মায়োজমটাকে ইভলভ হতে না দিই। সে কিন্তু এই বিপদ থেকে কিন্তু বেরোয় আসতে পারবে না। আচ্ছা, তো আজকের সেগমেন্টের আজকে সেকেন্ড কেস, এই কেসটা একটু জটিল কেস। আচ্ছা, তো এই কেসটা 2023 সালের মে মাসে আমাকে দিল একটা বাচ্চা মেয়ে। ওরা পাঞ্জাবি, ইন্ডিয়ার হিন্দি। আমি ছিলাম কনসালটেশনে। তো ওর মা এই ছবিটা উঠিয়েছে। এই বাচ্চাটার অ্যালোপেশিয়া এরিয়াটা হয়েছে, এখান থেকে চুল ওঠা শুরু হয়েছে। শি ইজ ইন দ্য হাই স্কুল। ওকে দেখানো হয়েছে কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, এবং আমার আগেও একজন হোমিওপ্যাথ দেখানো হয়েছিল। তো যাই হোক, আমার কনসালটেশনে এই সময় মেয়েটাকে নিয়ে আসা হলো, 14-year-old গার্ল। দিস ইজ মাই সেকেন্ড কেস ফর ইউ টুডে। তাহলে আমি ওই আগে যেটা বলেছি সিমটম, এটা কিন্তু হার্ট রিলেটেড নয়, এটা কিন্তু কিডনি রিলেটেড নয়, এটা কিন্তু স্কিন রিলেটেড। কিন্তু আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থেকে জানি এটা কিন্তু অটো ইমিউন ড্রিভেন হতে পারে, অটো ইমিউন ড্রিভেন হতে পারে, অথবা এন্ডোক্রাইন ড্রিভেন হতে পারে। আমরা এখন ওদিকে যাইনি, কিন্তু এটা স্কিনে ম্যানিফেস্টেশন। কাজে এটা মানে রেড অ্যালার্ম কেস না। আমি কিন্তু প্রথমেই কিন্তু সেন্টার টু পেরিফেরি দিয়ে আমি কিন্তু কেসটাকে বুঝে গেলাম যে একটা কার্ডিওভাস্কুলার কেসকে কিভাবে ডিল করব,
অথবা কিডনি ফেইলিয়ার কেস আর একটা এই ধরনের কেস অর্থাৎ আমি অ্যালার্মড হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো কেসটা একটু ফেলে দিলাম, কারণ এটা অটো ইমিউন হতে পারে, অটো ইমিউন ড্রিভেন হতে পারে। এই যে অ্যালোপেশিয়ার এটা বলছে যে যে prematurely autoimmune condition causes hair follicles to be prematurely converted from the growth phase to the loss phase। হ্যাঁ, তার মানে এটা কিন্তু অটো ইমিউন হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের আরো অনেক কিছু হতে পারে, এন্ডোক্রাইন হতে পারে। আমি প্র্যাকটিস অফ মেডিসিনের এই বিষয়গুলো আলোচনা করেছি, আপনারা সবাই আরো বিস্তারিত এগুলো দেখে নেবেন। এখন লার্নিং এর স্বর্ণযুগ চলছে, তো এগুলো আমরা কিন্তু সম্ভাবনা আমাদের মধ্যে আনতে হবে। যে আমরা এই কেসটাকে পেলাম, এই কি কজে হতে পারে, ইমিউনোলজিক্যাল রেসপন্স থেকে হচ্ছে নাকি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থেকে হচ্ছে। আমি বেশ কিছু কেস পেয়েছি যেখানে কিন্তু আমি দেখেছি এটা পলিউশন ড্রিভেন। ইন্ডিয়ার আমার আরো বেশ কিছু কেস আছে, যেখানে আসলে দিল্লির একটা কেস আছে, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে ওই বাচ্চাটার এটা কিন্তু সন্দেহ করা যাচ্ছিল। তার মানে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে অটো ইমিউন ট্রিগার হয়েছে, বডি প্রসেস করতে পারছে না, সেটাও কিন্তু হতে পারে। এবং ওই কেসটা আজকে দেখাচ্ছি না, ওটা এইমসেও দেখানো হয়েছিল আমার কাছে আনার আগে। ওটা টোটাল অ্যালোপেশিয়া ছিল, ওটাও হোমিওপ্যাথিতে রেসপন্ড করেছে, ওটা আর একদিন সুযোগ হলে দেখাবো। তার মানে আমরা এই যে কেস যে নিলাম, এটা ডেঞ্জার জোনে নাই, কিন্তু এটা সহজ কেস না। অর্থাৎ আমার স্কিল সেট কিন্তু মোটামুটি মডারেট স্কিল সেট লাগবে। তো মডার্ন মেডিসিন বলছে যে প্রগনোসিস ইজ আনপ্রেডিক্টেবল, কারণ এগুলো তারা ঠিক আইডেন্টিফাই করতে পারে না। আপনি অটো ইমিউন কিভাবে টেস্ট করবেন? অনেক কমপ্লেক্স সিরিজ অফ টেস্ট। আমি সাধারণত টেস্ট দেই না খামাখা মধ্যবিত্ত পরিবারদের, কারণ কোনো আপনার ডায়াগনস্টিক সেন্টারের সাথে তো নেই যে তারা লাভবান হবে বা এরকম। খামাখা যদি একেবারে দরকার না হয়, আপনারা কিন্তু পেশেন্টদেরকে এগুলোতে যাবেন না। আচ্ছা, এই কেসটা ওরা সিমটম দেয়নি, এটা ছিল একটা টেলিফোনিক কনসালটেশন ইন হিন্দি। তো যখন এই কেসটা নেওয়া হলো, নেয়ার পরে বাচ্চার মা বলল যে ডাক্তার, আপনাকে একটা কিছু বলতে চাচ্ছি, কিভাবে বলবো আমি ঠিক জানি না, তো আমার বাচ্চার একটা বড় সমস্যা আছে এইগুলো ছাড়াও, চুল পড়া ছাড়া। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ধরনের। তো ওরা যেটা বললো, যে হিন্দিতে যেটা বললো, তার মানে হচ্ছে কোনো একটা শপে গেলে এটা উঠিয়ে নেয়, যেটাকে বাংলায় আপনাকে বলতে পারেন চুরি। অর্থাৎ একটা ওকে নিয়ে, মা বাবা নিয়ে কোনো শপিং মলে গিয়েছে, কেনাকাটা করেছে, কিন্তু কেনাকাটার পরে ও না বলে এই জিনিসগুলো নিয়ে চলে গেছে এবং সেটা সিসিটিভিতে ধরা পড়েছে। তো ন্যাচারালি ওর মা বাবা একটা মারাত্মক রকম একটা এম্বারাসমেন্ট, সোশ্যাল এম্বারাসমেন্ট। সিকিউরিটি এসছে, তাদেরকে বুঝাতে হয়েছে যে এটা আমার মেয়ে চিকিৎসাধীন আছে বা সমস্যা। এটা একটা ভেরি বিগ এম্বারাসমেন্ট ফর ফর প্যারেন্টস। এবং স্কুলেও তাই হয় বাচ্চাটার। বাচ্চাটা স্কুলের বান্ধবীদের ওই যে টিফিন সব নিয়ে নেয়, গহনা হয়তো বান্ধবী কিছু পড়ে গেছে, কোথাও খুলে রেখেছে, ও নিয়ে এসছে বাসায়। স্কুল থেকে হেডমাস্টার কমপ্লেন দিয়েছে। কিন্তু ওরা আমাকে এই কেসটা দেখেছে কিন্তু অ্যালোপেশিয়ার জন্য। মানে প্রথম যে কনসালটেশন, এই যে ওরা বলেছে ফোন করে যে এই চুল পড়ে যাচ্ছে, ডার্মাটোলজিস্ট দেখিয়েছি বড় বড় জায়গায়, কিন্তু কাজ হচ্ছে না, আপনারা কিছু করতে পারবেন কিনা, এভাবে এসছে। কিন্তু তার মা এই কেস টেকিং শেষ হওয়ার পরে, আমি জেনারেলস ফিজিক্যাল জেনারেলস মেন্টালস কালেকশন করার পরে আলাদাভাবে সে বলছে যে ডাক্তার, আমার মেয়ের যে এই একটা প্রবলেম, এটা কি কিছু করা সম্ভব কিনা। এটা উনি বেশ আন্তরিকভাবেই বলছেন। তো এটাকে আমরা ইংরেজিতে, এই রুব্রিক আমাদের রেপার্টরিতে আছে, ক্লেপ্টোম্যানিয়া। ক্লেপ্টোম্যানিয়া অর্থাৎ এই যে চুরি করে, ইম্পালস টু স্টিল থিং, শপিং মলে গেল, কিছু একটা উঠিয়ে আনলো। অর্থাৎ সে তার এটা একটা ব্রেইনের একটা মানে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স। এই পরিবারটা বেশ ধনী, বাবা ব্যবসায়ী, এরা গুজরাটি ফ্যামিলি, পাঞ্জাবি ফ্যামিলি, যথেষ্ট টাকা পয়সা আছে এদের, এরকম কোনো, এরা উচ্চ মধ্যবিত্ত, এদের কোনো অভাব নেই। কিন্তু তার বাচ্চা যেখানে যায় সেখানেই জিনিসপত্র চুরি করে নিয়ে আসে। এই একটা জিনিস তারা বলল। তো আমি কিন্তু এটা একটা PQRS হিসেবে আমি কিন্তু এন্ট্রি পয়েন্ট পেয়ে গেলাম, হয়ে গেল। কিন্তু এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে
আপনি মেন্টাল পিকিআরএস দিয়ে এন্ট্রি নিতে পারেন। তার মানে আমি এই যে মেন্টাল যে স্ট্রং সিমটম, আমি এমন রেমেডি খুঁজে বের করতে হবে যেটাতে এটা থাকতেই হবে, যে গ্রেডেই থাক, এবং রিলায়েবল ইনফরমেশন হতে হবে। আপনি যে কেন্টে দেখেন, দেখি আমি এখানে রেপার্টরিতে দেখানো যায় কিনা আপনাদেরকে। কেন্টে খুব সম্ভবত এটা বেলেডোনা বা এই ধরনের কোনো রেমেডিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি সফটওয়্যারটা অন করছি, আপনারা আমার সাথেই থাকেন। তাহলে আমরা মডার্ন রেপার্টরিতে, রিলায়েবল রেপার্টরিতে আমরা পাচ্ছি ক্লেপ্টোমেনিয়াতে। আমরা কার কার রেফারেন্স এটা একটু দেখে নিই। বেলেডোনা প্রথম সারিতে আছে, এটা শন ফেরে গ্যালাভার্ডিন দিয়েছে। পালসিটিলা দেখা যাচ্ছে, এটাতে কুন্সলি ডট আছে, তার মানে এটা একেবারে প্রুভেন, ক্লিনিক্যালি ভেরিফাইড সিমটম। আর্টেমেসিয়া ভালগরিস আছে, কিউরারে আছে, নাগভূমিকা আছে, সালফার আছে। অনেকগুলো রেমেডি কিন্তু মডার্ন রেপার্টরি আলারা বলছে যে ক্লেপ্টোমেনিয়া স্টিলিং এটা কিন্তু আছে। আমরা দেখে নিলাম যে এই রুব্রিকটা এক্সিস্ট করে। তার মানে এই চার্টে যতগুলো রেমেডি আছে, আমি যে রেমেডিটা নেব সেটাতে থাকতেই হবে। যদি না থাকে তাহলে কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট পিকিউআরএস একটা মেন্টাল সিমটম কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমি এটা একটা এন্ট্রি পয়েন্ট নিয়ে নিলাম। এরপরে আমি যেগুলো টিপিক্যাল কোশ্চেন করি সেগুলো করলাম। ও খুবই রাগ হয়, মারধরও করে, ওর ভাইয়ের সাথে প্রায় মারামারি করে, বোনের সাথেও করে বাসাতে। তারপরে ওরা আরো কিছু জিনিস জানা গেল, মানে শাকসবজি, ওরা ভেজিটেরিয়ান বেশিরভাগ, কিন্তু খেতে চায় না। ওগুলো খেতে চায় না। মিষ্টি খুব পছন্দ করে, ওটা নিয়েছি। ওর পাইকাও আছে, এই যে স্লেট, চক, এগুলো পছন্দ করে। মাথায় কিছুটা ঘাম হয়, ওর মা বলল। বাচ্চাটার এটা মানে মেনার্কি হয়ে গেছে এবং প্রায় লিকুরিয়ার মতো কিছু ভাব হয়েছিল এক দুবার, সেটা বলাতে আমি এটা নিয়েছিলাম। এবং ওর হাত পায়ে ঘাম আছে আর মাথার চুল, এটা তো নিয়েছি। এটা এটা গ্লোবাল রুব্রিক থেকে আসে, এটা হ্যাঁ সিনথেসিস এইভাবে আসে। 39টা রেমেডি আছে। তাহলে আমি এই কেসটা বানানোর পরে আমি যখন দেখলাম লাইকোতে এমনিতে আসেনি, আমি অনেকগুলো সিমটম এখানে কিন্তু সেকেন্ড টাইম মেডিসিনাল কেস টেকিং করলাম। কিভাবে করলাম? যে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ও বাসাতে যে এই যে গন্ডগোলগুলো হচ্ছে ভাইয়ের সাথে বা ওর বোনের সাথে, কাজিনের সাথে, তো প্রায় মানে অনেকে নাকি ইয়ে করে, বেশ বসিং যেটাকে বলা হয়। স্কুলেও কি এরকম করে? ওর মা ফট করে বললো যে না স্যার, এটা তো স্কুলে খুবই ভদ্র, স্কুলে ওই যে চুরির ওইটা ছাড়া, কমপ্লেন ছাড়া কোনো আসেনি কখনো। তো ওর সাথে আবার ওকে জিজ্ঞেস করা হলো হিন্দিতে, ওটা কনফার্ম করলো যে ও কখনো বাইরে অ্যান্টাই সোশ্যাল এই ধরনের কোনো কিছু করেনি, ঘরেই যা করার। তাহলে আমাদের রেপার্টরিতে কিন্তু, মেটেরিয়াতে কিন্তু একটা রুব্রিক আছে যে এঞ্জেল, ডেভিল অ্যাট হোম, এঞ্জেল অ্যাট আউটসাইড, এরকম একটা রুব্রিক কিন্তু রয়েছে। তো আমরা জানি এটার আন্ডারে কিন্তু লাইকোপোডিয়াম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। তো লাইকোপোডিয়ামের রোগীরা, মানে এই গ্রুপের যারা কনস্টিটিউশনাল, যাদের লাইকোপোডিয়াম, তারা কিন্তু আপনার এরকম একটা ব্যাপার থাকে। তারা মিষ্টি পছন্দ করে আমরা জানি, এবং তারা এক্সাম ফাঙ্ক হয়। এক্সাম ফাঙ্ক মতলব হচ্ছে যে পরীক্ষা খুবই ভয় পায় তারা। এবং তারা মানে একা থাকলেই ভালো বোধ করে, অনেক হই হুল্লোড়, অনেক সারাক্ষণ মানুষজনের সাথে। ওটা আমি লাইকোপোডিয়ামকে কনফার্ম করার জন্য আমি ওটাও জিজ্ঞেস করেছিলাম। তো ওটাকে আমরা বলছি মেডিসিনাল কেসটিং। যখন আপনি একটা কেসের প্রপারলি বানাবেন, এই সবগুলো রুব্রিক কিন্তু আমি ওই শুনে পাইনি, আমি অনেকগুলো, প্রায় 4-5টা
যখন এই চিত্রটা অঙ্কন হচ্ছে, আপনি একটা ক্যানভাস নিয়েছেন, হাত আঁকলেন, পা আঁকলেন, মাথা আঁকলেন, চোখ আঁকলেন, যখন চেহারাটা পুরো তার নাক, তার থুতনি দেওয়ার জন্য যেগুলো জিনিস বাকি থাকবে, আপনার এগুলো জিজ্ঞেস করে এই লাইকোর চিত্রটা অঙ্কন করতে হবে। আপনি একজন পেইন্টারের মতো যেগুলো মিসিং সিমটম আপনি রেপার্টারাইজেশন করার সময় হতে পারে, পরেও করতে পারেন। পেশেন্টকে দু একদিন সময় নিয়ে, আপনার যদি সময় লাগে শুরুতে, তাহলে আপনি করার পরে ফলো আপ কোশ্চেনিয়ারের মাধ্যমেও করতে পারেন। তো সেই চিত্র অঙ্কন করে আমরা লাইকোতেই আসলাম। তো এটা 1M কেন দিলাম? কারণ হচ্ছে এটা দেখেন, এটা কিন্তু মেন্টাল সিমটম ডোমিনেট। যদিও তারা এসছে অ্যালোপেশিয়া এরিয়াটা নিয়ে, এটা নিয়ে। এর আগে তাকে অনেক ফেইল্ড ট্রিটমেন্ট হয়েছে, হোমিওপ্যাথদের দ্বারা হয়েছে। আমার আগে 2 জন চেষ্টা করেছে, কি দিয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু চেষ্টা হয়েছিল। তো আমি মেন্টালের গুরুত্ব থাকাতে ক্লেপ্টোম্যানিয়া অ্যান্ড আদার মেন্টাল সিমটম আমি মডারেট পোটেন্সি 1M 3টা ডোজ, স্প্লিট ডোজ। আমার এটা ফিক্সড, আপনারা এটা মোটামুটি জেনে রাখবেন যে আমি স্প্লিট ডোজে দেই এবং দিয়ে স্যাকলাক দিয়ে দিই, এটাই। তো কেসটার প্রথম 3 মাস পরে এসছে, ওরা 3 মাস আমাকে ফলো আপ করেন। এই যে চুল গজানো শুরু হয়েছে, এটা 18/8/2023-এর ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা বিফোর অ্যান্ড আফটার। So this was before, and after 3 months is after. তো চুল গজানো শুরু হয়েছে। তো ওর মাকে জিজ্ঞেস করলাম যে এখন ও কেমন, ও কি এখনো সেরকম জিনিসপত্র উঠাচ্ছে? বললো না ডাক্তার, কমে এসছে, কিন্তু এখনো কিছু কিছু আছে, এরকম বললো। কিন্তু অনেকখানি নাকি কমে গেছে। আর ওর ভাইয়ের সাথে ওরকম মারামারি হচ্ছে না, বাসাতে যে সারাক্ষণ একটা মানে দাপড়ে বেড়াতো, ওটা নাকি কম হচ্ছে, এটা বললো। কিন্তু চুল গজানো যেটা নিয়ে অবজেক্টিভ নিয়ে এসছে 3 মাস পরে, তাহলে কি প্রেসক্রিপশন হবে? ফলো আপ, মেডিসিন চেঞ্জ হবে না। আমরা একটা পোটেন্সি যেটা কাজ হয়েছে সেটা ছাড়বো না। গোল্ডেন রুল অফ হোমিওপ্যাথি, হ্যাঁ, মহারথীরা বলে গেছেন। হ্যাঁ, কেনশিয়ান মেথডে, আপনারা কেনশিয়ান প্রেসক্রাইবার যারা, ওনার স্কিমাতে বলে গেছেন, এসপি দিয়ে বলে গেছেন, বড় বড় ডাক্তার যারা, চেঞ্জ হবে না। সেটাই আবার দিলাম 3 মাস পরে, দিয়ে আবার স্যাকলাক দিয়ে ছেড়ে দিলাম। এরপরে ওরা আসলো, এটা ডেটটা আমার কাছে অক্টোবর 2023। হ্যাঁ, তো এটাতে আসলো, এই যে দেখেন মাথার পুরো এই জায়গাটা চুল গজিয়ে গেছে। ভিডিও আছে এটার, ভিডিও থেকে নেয়া, ওর মা ভিডিও পাঠিয়েছিল, এবং ওর চুল পুরোপুরি গজিয়ে গেছে। ভিডিওটা দেখে নিন। ভিডিও দেখা যাচ্ছে আপনাদের এন্ডে? কেউ একজন বলুন। জি স্যার, দেখা যাচ্ছে। আবার চালালাম, ভিডিওটা দেখে নিন। তাহলে আমরা সেকেন্ড ফলো আপে কেসটা রিজলভ হয়ে গেল, ফ্রম মে টু অক্টোবর, থ্রু কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন, নাথিং এলস, নো মাম্বো, নো জাম্বো, সিঙ্গল রেমেডি অ্যান্ড বেসড অন কেনশিয়ান ফ্রেমওয়ার্ক, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেটা অটো ইমিউন হোক। কেন হলো? কারণ কোনো সাপ্রেশন নাই পেশেন্টের। তার 10 বছর ধরে মায়াজম ইভলভ করেন, একটা বাচ্চা মেয়ে। এই কেস মিস হওয়া মানে আমাদের ব্যর্থতা হবে, তাই না? আমরা যা শিখেছি সেই অনুযায়ী আমাদেরকে এই কেসগুলো অবশ্যই রিজলভ করতে হবে। তো আপনারা শিখবেন অগ্রজদের কাছ থেকে। পেশেন্টকে ডিসচার্জ করে দিলাম। আচ্ছা, এরপরে ওরা 2024 সালের জুলাই মাসে আমার সাথে যোগাযোগ করলো, বলল যে ওই বাচ্চা তো বড় হয়ে গেছে, 15। বলল যে ওর মেট্রো রেজিয়া হচ্ছে, ডাক্তার আমরা তার অন্য কোথাও যাব না, আপনার কাছে আবার এসেছি, বাট উইথ নিউ কমপ্লেইন্টস। এখান থেকে আপনাদের শিক্ষণীয় ব্যাপারগুলো আরো, এখান থেকে অনেক কিছু শেখা যাবে। তাহলে পেশেন্ট কন্ট্যাক্টেড অন 18th of July ফর মেট্রো রেজিয়া। তো মেট্রো রেজিয়া জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কিছুটা প্র্যাকটিস অফ মেডিসিনও জানতে হবে, সেই জন্য আমি এটা অ্যাডজাঙ্ক্ট আলোচনা করছি। তাহলে মেট্রো রেজিয়া মানে হচ্ছে যে 2
পিরিয়ডের মাঝখানে আবার পিরিয়ড চলে আসা, স্পটিং হওয়া বা আবার পিরিয়ড আসা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে নর্মাল পিরিয়ডটা কিভাবে হয়, কত দিনের হয়, তাহলে তো আমরা বুঝতে পারবো। তো সবাই আমরা জানি 28 প্লাস মাইনাস 2 ডেজ, অ্যারাউন্ড 30 ডেজ, 28 ডেজ, তাই না? তো দেখেন আমরা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা দেখছি যে এস্ট্রোজেন, লুটেনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোজেস্টেরন, এই চারটা জিনিসের খেলা হচ্ছে একটা, মানে উইমেন বডিতে যে হরমোনাল যে সাইকেল তার ইন্টারপ্লে। এই যে 1 নম্বর দিন থেকে শুরু করে 6 নম্বর দিনে দেখেন কি হচ্ছে, দেখেন কোন এস্ট্রোজেনের পরিমাণ কিভাবে বাড়ছে। 14তম দিনে যে এস্ট্রোজেন কিরকম বেড়ে যাচ্ছে, লুটেনাইজিং হরমোন কিরকম বেড়ে গেল, প্রোজেস্টেরন তৈরি হয়ে গেল। হ্যাঁ, আস্তে আস্তে সাইকেলটা আবার দেখেন একটা বাড়ছে আর একটা কমছে। তো এটা কিন্তু আমরা সাধারণত কমপ্লেক্স কেসগুলোতে, উইমেন কেসগুলোতে আমরা কিন্তু এটা মেজার করি। আমরা সাইকেল শেষ হওয়ার পরে একবার মাপি, আবার 21 ডেজে আবার প্যারামিটার মাপি। তো লাইক আই সেড, যেহেতু আমি কনস্টিটিউশন প্রেসক্রাইবার, আমি চাইলেই মানে প্রথমেই একটা টেস্টিং এ পাঠাই না, কিন্তু আপনারা পাঠাতে পারেন যদি কোনো জটিল কেস পান, ইনফার্টিলিটি বা। কিন্তু প্রথমে আপনাকে জেনে নিতে হলো যে কিভাবে এই সাইকেলটা কন্ট্রোল হয়। তাহলে এস্ট্রোজেন, লুটেনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোজেস্টেরনের রেশিও উইথ টাইম ডোমেইন, তাদের নারীদের শরীরে এই সাইকেলটা কিন্তু বহাল আছে। তাহলে এর কোন একটা যদি ব্যাহত হয় তাহলে কিন্তু এটা ডিস্টারবেন্স হবে। অনেক কারণ হতে পারে। তো যেটা কমন কজ ফর দিস টাইপ অফ অ্যাডোলেসেন্ট গ্রুপ, ইয়াং অ্যাডাল্টস, তো তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে লুটেনাইজিং হরমোন অ্যান্ড দি প্রোজেস্টেরন যে রেশিও, এটা আসলে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে একটা মেডিকেল টার্মের নাম দেওয়া হচ্ছে অ্যানোভুলেটরি সাইকেল, অ্যানোভুলেটরি সাইকেল। তো আপনারা যারা আমি প্রচুর মহিলা রোগী দেখেছি, প্রচুর। আমার বেশিরভাগ রোগিনী, বেশি রোগী আসলে মহিলা। ক্লিনিকে ওনারাই এসছেন, কাজেই আমার ওইদিকে এমন কোনো বিশেষ প্রেফারেন্স ছিল না। তো আপনারা যারা এই বিষয়গুলোতে ভালো দক্ষতা অর্জন করতে চান, বিশেষত নারী জেনারা চিকিৎসক আছেন, এই বেসিকগুলো আপনারা দেখে নেবেন, খুব কাজে দেবে। এবং আমাদের হোমিওপ্যাথিতে সবচাইতে বেশি ইফিকেসি ফর উইমেন্স প্রবলেম, সবচেয়ে বেশি সাকসেস রেট যদি ধরা যায়। তো আমি এখানে যাচ্ছি প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থেকে আমরা এই কেসটাকে কিভাবে রিসিভ করব। তো যেটা যেটা একটু আগে বলে দিলাম সেটাই, যে মেট্রোরেজিয়া রেফার্স টু অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বিটুইন রেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ডস। তো সাধারণত এই কিশোরী বয়সের যারা মেনার্কি কেবল হয়েছে, নন স্ট্রাকচারাল কজই ধরা হয় সাধারণত। হরমোনাল কজ, যেটা অ্যানোভুলেটরি সাইকেল ইজ এ ভেরি মোস্ট কমন কজ ফর টিনেজার। তার মানে তার লুটেনাইজিং হরমোন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোনের সিক্রেশনটা, গোনাডোট্রপিক রিলিজিং হরমোনের যে ফায়ারিং আপ, এটা ঠিক মতো হচ্ছে না। অর্থাৎ এখনো বডি হাইপোথ্যালামাস এটাকে ঠিকভাবে রেঞ্জে আনার চেষ্টা করছে, কারণ এটা একটা 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত সাইকেলটা চলবে। তো এটা একদিন এস্টাবলিশ হয় না। আপনি দেখবেন, আপনারা যারা ইন্টারেস্টেড তারা প্র্যাকটিস অফ মেডিসিন থেকে দেখে নিন, গোনাডোট্রপিক রিলিজিং হরমোনের যে অ্যাক্সিস, অথবা এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ফর গার্লস, এটা কিন্তু স্ট্যাবলিশ হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, যেগুলোতে আমরা বেশিরভাগ সময় আমরা পালসিটিলা ভাবি। হ্যাঁ, আবার শেষ যে হয় সেটাও কিন্তু একটা একদিন হয় না, এটা কিন্তু একটা পিরিয়ড, ফিউ ইয়ার্স, the beginning and the end. So up until the age of 10, both for men and women, GnRI's gonadotropic রিলিজিং হরমোনের যে সার্কিটরি, যে প্যাটার্ন, সেটা কিন্তু সেম। ঠিক 10 বছর পর থেকেই আলাদা হয়ে যাচ্ছে। নারীদের ক্ষেত্রে ওভারির উপরে বেশি ফোকাস হয়ে যাচ্ছে, হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কন্ট্রোল করছে। আবার বয়েজদের ক্ষেত্রে টেস্টিসের দিকে, কিন্তু অ্যাক্সিস কিন্তু ওইটাই। তার মানে আমরা এই গ্রুপের, এটা কিন্তু ফাংশনাল ডিসঅর্ডারে যাচ্ছে, এটা কিন্তু স্ট্রাকচারাল হচ্ছে না। সাধারণত আমরা এখনো কোনো টেস্ট করিনি, আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। এবং এটা কিন্তু শুধু এই কেসে না, আপনি যত এই বেসিক সাইকেলগুলো জানবেন,
বিশেষত এই সাইকেলটা আপনারা স্ন্যাপশট নিয়ে নিতে পারেন, তত আপনার কিন্তু বোঝার সুবিধা হবে যে আমি কোথায় টেস্টোস্টেরন অ্যাজ এ সার্কট দেব, কোথায় এস্ট্রোজেন এস্ট্রাডায়োলস অ্যাজ এ সার্কট ব্যবহার করব, অথবা লুটেনাইজিং হরমোনে কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ, তার প্রোজেস্টেরনে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোথায় টেস্টটা করাতে দেব, এই যে ব্যাপারগুলো আপনারা প্রচুর রোগের ক্ষেত্রে, মহিলা রোগীর ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সাকসেসফুলি প্রয়োগ করতে পারবেন। আমার দেখা সবচেয়ে যেটা ইফেকেসি হোমিওপ্যাথিক সব ক্ষেত্রেই কাজ হয়, কিন্তু women problem is one of the most successful discipline in homeopathy, gynecological homeopathy in gynecology. তো এটাকে কিন্তু ব্লিডিং ডিসঅর্ডার থেকে হতে পারে, এগুলো টেস্ট আছে অ্যাডভান্স, আমরা ওদিকে যাচ্ছি না। হরমোনাল ইমব্যালেন্স, এটা তো বললামই। ইনফেকশন, পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থেকে হতে পারে, স্ট্রেস থেকে হতে পারে। আমার একটা সেই মেয়েটা অবশ্য এত অল্প বয়স না, ও 19 বছর, ওর এখনো শুরু হয়নি। তোকে আমি অনেকদিন ধরে ওষুধ দিচ্ছি কনস্টিটিউশনের, কিন্তু কাজও হচ্ছে না। ও ইন্ডিয়ার সাদার্ন রিজিয়ন থেকে এসছে কনসালটেশনের জন্য। ও খুব অর্থসম্পন্ন পরিবার থেকে আসেনি। তো দারিদ্র তাদের একটা বিরাট স্ট্রেসার। হ্যাঁ, তো ওই কেসটাও কিন্তু আপনার ওই স্ট্রেস ফ্যাক্টরটাকে আইডেন্টিফাই করা হয়েছে। হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, থাইরয়েডের গন্ডগোল থাকতে পারে, কাশিং সিনড্রোম, and the structural cause uterine polyp, সাধারণত টিনেজারদের এটা কনজেনিটাল অ্যাবনর্মালিটিস থাকতে পারে, যেগুলো আপনাদেরকে ইউএসজি অফ দি হোল অ্যাবডোমেন করে দেখতে হবে আপনাদেরকে আগে যারা। তো আপনারা যারা ল্যাব টেস্ট করাতে চান এই কেসগুলোতে ফিজিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি তারা কিন্তু ল্যাব টেস্ট করাতে পারে, কিন্তু ওই যে ওই সাইকেল রিলেটেড ল্যাব টেস্ট আপনি যদি মেয়েদের হরমোনাল প্রোফাইল তৈরি করতে চান, তার আলাদা টেস্টের প্রোফাইল আপনাকে একটু জানতে হবে। ওটা যদি কখনো সুযোগ আসে, ফর উইমেন প্রবলেম আই হ্যাভ মেনি কেসেস, প্রবলি দ্যাট উইল বি অ্যানাদার সেগমেন্ট। তো ওখানে অনেকগুলো টেস্ট করা যায়। সাধারণত আপনি প্রোল্যাকটিন তো করাই, আবার এলএইচ, লুটেনাইজিং হরমোন, এস্ট্রোজেন, এস্ট্রাডায়োল, এগুলো টেস্ট করা হয়। কিন্তু আল্ট্রাসাউন্ডে অনেক কিছু ধরা পড়ে যায়, যে ইউটেরাস মিসিং আছে কিনা, ইনভার্টেড আছে কিনা, অনেক কিছু, পলিপ গুলো, এগুলো তো খুব সহজেই। আল্ট্রাসাউন্ড ইজ দি সেফেস্ট যদি মনে করেন পেশেন্ট মানে অ্যাফোর্ড করতে পারে। আমি সাধারণত করাই না সাধারণত, কিন্তু আপনারা যদি মনে করেন করাতে পারেন। তাহলে এই কেসের আমি টোটালিটি নিলাম, আমি ক্লেপ্টোমেনিয়াটা বাদ দেইনি, একই পেশেন্ট। তো এখানে আমি ওইটা লিকোরিয়া অ্যান্ড মেট্রোরেজিয়া এটা নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, ওরা কমপ্লেন দিল যে প্রচুর লিকোরিয়া হচ্ছে। হ্যাঁ, তো এই মেট্রোরেজিয়া নিয়ে নিলাম নাম্বার 8, টু আর্লি। এটা এইভাবেই রেপার্টরিতে এন্ট্রি আছে। আর কিছু কিছু যেগুলো আছে এখনো সেগুলো নিয়ে নিলাম। মাইন্ড সিমটম এতটা নেই, ক্লেপ্টোমেনিয়াটা রেখেছি, কারণ ওর মা বললো যে এখনো পুরোপুরি যায়নি। হ্যাঁ, মেয়েটা খুব থার্স্টি। তো দেখেন এইখানে কিন্তু সালফার চলে এসছে। এইখান থেকেই আমাদের আজকের লেকচারের সেকেন্ড সেগমেন্ট শুরু হলো। তাহলে আমরা বইয়ে পড়েছি যে হ্যানিম্যানস ট্রিও অফ অ্যান্টাইসোরিক এজ এ সাইকেল। তাহলে দেখেন আমি এই বৃত্তের মধ্যে সালফার, ক্যালকেরিয়া, লাইকোপোডিয়াম। আপনারা যদি একটা হাত ঘড়ি দেখেন নন ডিজিটাল অ্যানালগ, তাহলে দেখবেন ঘড়িটা কিন্তু এইদিকে ঘুরছে, ডানে ঘুরছে না। তো এটা কিন্তু ডানে ঘোরা, এটা কিন্তু বামে ঘুরলে হবে না। তার মানে আপনি এটা অনেকটা রিলে রেসের মতো, আপনি লাইকো দিয়ে শুরু করলে সালফার হবে, তারপরে কমপ্লিমেন্টারি, এটার মিনিংটা এটা। আবার ক্যালকেরিয়া দিয়ে শুরু করলে লাইকোতে যেতে হবে। তো এইভাবে সাইকেলটা পূর্ণ হয়। এগুলো বইয়ে লেখা আছে। আমি আমার প্র্যাকটিস জীবনের প্রথম দিকে আমি এগুলো অনেক কোশ্চেন করতাম, আমি অনেকে জিজ্ঞাসাও করেছি, ওনারা সঠিকভাবে আমি গাইডেন্স পাইনি। পরে আমি যখন এটা ডিপে গেলাম, এটা আপনাদেরকে আজকে একটা কেস দেখাচ্ছি, এরকম আমার 15টা কেস আছে যেখানে সঠিকভাবে কেস নেওয়ার কারণে প্রথম থেকেই দেখাচ্ছে যে এটা আসলে এই চেইনে সালফার, লাইকো, ক্যালকেরিয়া মেডিসিন গুলো, ইভেন রেপার্টোরিয়াল টোটালিতেও দেখাচ্ছে। আপনি কোথা দিয়ে ঢুকবেন ডিপেন্ডিং অন দি মোস্ট প্রমিনেন্ট। তো আমরা এই পেশেন্টকে কিন্তু লাইকো দিয়ে তার যে ইমিডিয়েট কমপ্লেন সেটা কিন্তু দূর করেছি। তাহলে আমাদের এই চার্টে কি আসলো? ফসফরাস, সিপিয়া, কস্টিকাম, ক্যালকেরিয়া এখানে এসছে। আমি কিন্তু ন্যাচারালি হানিম্যানস ট্রিওতে
আমি জানি যে লাইকো যে কেস রেসপন্ড করেছে, এখন সে যে প্রবলেম নিয়ে আসুক না কেন তাকে কিন্তু আমার সালফার দিতে হবে। এবং এই যে প্রবলেমটা এই বাচ্চাটা নিয়ে আসছে এর পুরোটাই হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার। ফাংশনাল ডিসঅর্ডার, নট স্ট্রাকচারাল, ফাংশনাল, অর্থাৎ একটা জিনিস সেট হতে চাচ্ছে। এর আগে যখন এসছিল বাচ্চাটা, সেটা তখন তার একটা অটোইমিউন টাইপের প্রেজেন্টেশন ছিল। আর এখন যেটা আসছে মেনস্ট্রুয়াল সাইকেলে, এটা হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার। তাহলে ওই যে একটু আগে আজকে আমি সালফারের বললাম যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, শুধু হাইপার টেনশন নয়, ডায়াবেটিস এরকম প্রচুর কেস আছে। তো মেট্রোরেজিয়া বলল যে এই কারণে হোক ফসফরাস আমরা রুল আউট করে দিচ্ছি এই বাচ্চার, কারণ ফসফরাসের সেরকম কোনো কিনোট আমরা পাচ্ছি না। হ্যাঁ, ফসফরাসের অনেক সিমটম রেপার্টরি চার্টে দেখাচ্ছে একদম হেড টু হেড, কিন্তু আমাদের চয়েস অফ মেডিসিন হবে লাইকো ফলোড বাই সালফার। তাহলে আমি প্রথম দুটো সিরিজে আপনাদেরকে যে বলেছি, এ ওয়েল টেকেন কেস তার রেপার্টোরিয়াল টোটালিতে সে কিন্তু আপনাকে দেখাবে। যদি এই কেসটা সঠিকভাবে না নেওয়া হতো কখনো এই সাইকেল আপনি দেখতেন না। ঠিক তেমনি আপনি ক্যালকুলিয়ে দিয়েছেন, হ্যাঁ, লাইকোপোডিয়াম সালফার, এভাবে কিন্তু আপনাকে যেতে হবে। তার মানে রিলে রেসের মতো যেটা ইন্ডিকেটেড রেমেডি, হ্যাঁ, সেটার পরে সেটা কিন্তু আপনাকে দিতে হবে, উল্টো দিকে না। লাইকো দিলেন তারপরে ক্যালকুরিয়া তারপরে সালফার। নো, ইফ ইউ স্টার্ট ফ্রম সালফার দেন ইউ, ইফ দি কেস ইজ ওয়েল টেকেন, সে ক্যালকুরিয়া ইন্ডিকেট হবে, আপনাকে জোর করতে হবে না, একটা সাফিসিয়েন্ট সময় পরে এটা কিন্তু ইন্ডিকেটেড হবে। ঠিক তেমনি আপনি সিমিলিমাম দিয়েছেন লাইকো, পেশেন্ট 7 মাস 8 মাস 1 বছর পরে আরেকটা প্রবলেম নিয়ে আসছে, সে সালফারে যাওয়ার সম্ভাবনা ভেরি হাই। আমি এরকম প্রচুর কেস দেখেছি। আরেকটা জিনিস আজকে বলে দিই এই ট্রিও থেকে, আপনি একটা কেসে লাইকো ইন্ডিকেটেড আফটারনুন অ্যাগ্রাভেশন জিআইটি কেস, আপনি ওয়েল সিলেক্টেড, যে দুপুরের পর থেকে তার গ্যাস ব্লোটিং বাড়ছে, তার লাইকোর প্রচুর সিমটম আছে, আপনি দিয়েছেন, কাজ হচ্ছে না। আমার এরকম দুটো কেস ছিল আর কি, সেই তার আলোকেই বলছি। এবং আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন না, আপনি 200 থেকে এলএম পোটেন্সিতে গেলেন, 1000-এ গেলেন, অনেক রকম পোটেন্সি চেষ্টা করে, এবং পেশেন্টও আপনাকে ছেড়ে যায়নি, আপনাকে সময় দিয়েছে 3 মাস 4 মাস, কোনো কাজ হচ্ছে না। আমি সেই কেসগুলোতে, যেহেতু রাইকোপোডিয়াম সালফার আসছে চার্টে অ্যাজ এ কমপ্লিমেন্টারি রেমেডি, এই হানিম্যানস ট্রিও সালফার 1 ডোজ দেয়াতেই সেই কেস কিন্তু পুরোপুরি আপনার 90% 80% উইদিন ফিউ উইকস কিন্তু সর্টেড হয়ে গেছে, যেটা মাসের পর মাস হচ্ছিল। তার মানে এই চেইন, এগুলো কিন্তু জাস্ট বুকিশ না। আপনি যত কারেক্টলি আপনার কেসগুলো বানাবেন, যত যত্নের সাথে আপনি ক্লাসিক্যাল কেনশিয়ান স্কিমার মধ্যে ফেলবেন এই কেসগুলো, তত ওয়েল ইন্ডিকেটেড হবে, তত ওয়েল ইন্ডিকেটেড হবে। তা আজকে আরেকটা জিনিস দিয়ে শেষ করছি, রেফারেন্স বুকের এটা একটা আমি দিলাম, এটা আপনারা দেখে নিন। এটা আব্দুর রেহমানের লেখা একটা বই, রেমেডি রিলেশনশিপ। আপনারা যারা অ্যাডভান্স লেখাপড়া করতে চান, আমি ঠিক জানি না এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা, আমাদের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে পাওয়া যায়। তো এই বইটার অনেক দাম এখানে, অলমোস্ট লাইক $100। তো এটা খুবই মূল্যবান একটা বই যারা আপনারা কনস্টিটিউশনাল প্রেসক্রাইবার হতে চান। অত্যন্ত রিসার্চ বেসড একটা বই। এখানে যে রিলেশনশিপ গুলো দেখানো হয়েছে, উনি অথর অনেক বছর খেটেছেন, বহু বছর, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার দেখা সবচেয়ে সেরা যতগুলো রেমেডি রিলেশনশিপ বই, তার মধ্যে এটা একটা আপনারা রেফারেন্স হিসেবে রাখবেন। তো এই মেয়েটার কেসে আমি সালফার 200 দিলাম তার মেট্রোরেজিয়ার জন্য, ফলোড বাই স্যাকটা। 2 মাস পরে ওরা ফোন করলো, ওরা বললো যে ডাক্তার সব ঠিক হয়ে গেছে, লিকোরিয়াও হচ্ছে না, এভরিথিং ইজ নর্মাল, সাইকেল ইজ নর্মাল, 2 সাইকেল উই হ্যাভ সিন। আমি কেসটাকে ডিসচার্জ করে দিয়েছি। আচ্ছা, তো আমি দুটো কেস আপনাদেরকে দেখালাম, এরপরে আজকে আরেকটু দেখিয়ে দিই। তো এখানে আমি একটা চার্ট আপনাদের জন্য বানিয়েছি, যে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে বড় যে ওষুধগুলো ক্রনিক ডিজিজে কোনগুলো বেশি ইন্ডিকেটেড হয়, এগুলো, এটা এই কলামটার দিকে এত মনোযোগ দেওয়ার দরকার নেই, এটা আমি বানিয়েছি। এই রেমেডিগুলো দেখুন, সালফার ক্যালকুরিয়া লাইকোপোডিয়াম, ওয়ান অফ দি টপ রেমেডিজ। ন্যাট্রাম গ্রুপ, ক্যালকুরিয়া গ্রুপ আমরা বলে দিলাম, পালসিটিলা, আর্সেনিক গ্রুপ, ফসফরাস, নাক্স, সিপিয়া, সিলিশিয়া, টিউবারকুলাইনাম গ্রুপ, মেডোরাইনাম, কার্সিনোসিন গ্রুপ, রাস টক্সিকোডেন্ড্রন, মার্কুরিয়াস গ্রুপ, হিপা, ইগনেশিয়া, ব্রায়ো, অ্যান্ড ওফিডিয়া গ্রুপ। লিডার হচ্ছে এখানে ল্যাকেসিস।
গ্রাফাইটিস, বেলেডোনা, কি অক্সিডেন্টালিস, নাইট্রিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ রেমেডি, কস্টিকাম আর একটা কেলি গ্রুপ। নোসোডের মধ্যে সিফিলিনাম, স্ট্যাফিসেগ্রিয়া, সিফিলিনাম একটা ইম্পর্টেন্ট নোসোড, বেশ কিছু কেসে দরকার হয়। স্ট্যাফিসেগ্রিয়া অনেকগুলো কেসে ইন্ডিকেটেড হয়। আর্জেন্টাম গ্রুপ, ব্যারাইটা গ্রুপ, ক্যারামোমিলা। তো এই মোটামুটি আপনারা যারা স্ট্রাকচার্ড ওয়েতে যারা শিখতে চান, কনফিডেন্স যারা বাড়াতে চান, তারা এই ওষুধগুলো ভালোভাবে আপনারা প্রত্যেকটা ওষুধ যদি 1 সপ্তাহ করে স্টাডি করেন, আশা করছি আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে প্রত্যেকের কনস্টিটিউশন নিজেরাই ওয়ার্কআউট করবেন এবং এই হোয়াটসঅ্যাপে অথবা আমার ইমেইলে পাঠাতে পারেন আলোচনা যদি কেউ করতে চান। হ্যাঁ, এইটাই আজকে এই পর্যন্ত, আজকে শেষ করছি। ধন্যবাদ।